আজকে তোমাদের যেটা শুরু করব সেটা হচ্ছে এমএস এক্সেল। এমএস এক্সেল 2007, এমএস ওয়ার্ড 2007, এগুলো আমরা করেছি। 2007টা কি? 2007টা হচ্ছে সফটওয়্যারটার ভার্সন। এখন লেটেস্ট ভার্সন অনেক বেরিয়েছে, ঠিক আছে। আপডেটেড ভার্সন বেরিয়েছে 2021 আছে লাস্ট, 2021 বা 365 বলা হয়। এইগুলো না কিছু না, নতুন নতুন কিছু ফিচার্স দেওয়া আছে তাই, কিন্তু কাজ সেই একই। এই অপশান যা আছে ওখানে সবই আছে, আরও এক্সট্রা হয়তো নতুন কিছু অপশান দিয়েছে। ওকে, তো কিছু যেমন এক্সেলের ক্ষেত্রে ফাংশানগুলো নতুন নতুন অ্যাড হয়েছে, তাই বাদবাকি সবই আমাদের একই। তো এক্সেল সফটওয়্যারটা খুব একটা ইম্পর্ট্যান্ট সফটওয়্যার, অফিসিয়াল কাজকর্মের জন্য খুব দরকার হয়, সব থেকে বেশি প্রয়োজন পড়ে এমএস এক্সেল। এমএস এক্সেল এবং এমএস ওয়ার্ড, এই দুটো সফটওয়্যারের প্রয়োজন সব থেকে বেশি। তো এই সফটওয়্যারটা সম্বন্ধে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এক্সেল কি। তাহলে এক্সেল হচ্ছে একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার, যেটা আমরা অ্যাপস বলতে পারি, ঠিক আছে। মোবাইলে তো অ্যাপসই বলি আমরা, অ্যাপ্লিকেশান সফটওয়্যার বলি না। তাহলে এই অ্যাপসটা কী কাজে লাগে না, তো দিস অ্যাপ্লিকেশান ইজ ইউজ টু ক্যালকুলেট ডিফারেন্ট টাইপস অফ ম্যাথামেটিক্যাল অ্যান্ড লজিক্যাল ক্যালকুলেশন। অর্থাৎ তুমি ওখানে ক্যালকুলেশন করতে পারবা। ক্যালকুলেশন বলতে কি, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেজ বার করা, এগুলো হচ্ছে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, গাণিতিক বলা হয়। আর লজিক্যাল ক্যালকুলেশন মানে যৌক্তিক যদি কোনো যুক্তি দিয়ে ক্যালকুলেশন করতে চাও সেটাও করতে পারবা, ঠিক আছে, কোনো লজিক দিয়ে। তাহলে এক্সেলে এগুলো করা যায়। এবং এছাড়াও আমরা ডেটা স্টোর করে রাখার জন্য এটাকে ব্যবহার করি, ঠিক আছে। অ্যান্ড স্টোর এ লার্জ অ্যামাউন্ট অফ ডেটা বা রেকর্ড, ওখানে কোনো তথ্য রাখার জন্য ইউজ করি। প্রচুর তথ্য আমরা স্টোর করে রাখতে পারি এক্সেলে। তথ্য বলতে কেমন, যেমন তোমার কোনো একটা স্কুলের নাম, তারপর তার হ্যাঁ হচ্ছে দেখো, তাহলে আমরা এক্সেলে প্রচুর ডেটা স্টোর করে রাখতে পারি। এই এক্সেলকে আবার স্প্রেডশিট সফটওয়্যার বলা হয়। স্প্রেডশিট মানে এক্সেলকে স্প্রেডশিট বলা হয়। এমএস ওয়ার্ডকে বলা হয় ওয়ার্ড প্রসেসর, ঠিক আছে, সেরকম এক্সেলকে বলা হয় স্প্রেডশিট। স্প্রেডশিট কেন বলা হয়? কারণ পুরো সফটওয়্যারটা ডিজাইন হচ্ছে রো কলম দিয়ে। টেবিলে আমরা রো এবং কলম দেখেছিলাম, যে লম্বা লম্বা করে থাকে সেইগুলোকে বলা হয় কলম, আর এরকমভাবে থাকে এগুলোকে বলা হয় রো বলা হয়। তো এই রো কলম দিয়ে তৈরি হয় বলে এটাকে স্প্রেডশিট বলা হয়। এবং এক্সেলে যদি কোনো ফাইল তৈরি করো, ফাইল তৈরি করে তো একটা নাম দিতে হবে। 2007-এ যদি তৈরি করো তাহলে তার এক্সটেনশন নেম হবে .xls, এক্স একটা এক্স যোগ হবে, এই এক্সটা যোগ হবে। ওকে, 2007-এর পর থেকে সবই এক্স যোগ হবে। এর আগে যখন 2003 ভার্সন ছিল এমএস এক্সেলের, তখন কিন্তু এই এক্সটা ছিল না। দেখো কি ছিল এক্সটেনশন নেম, XLS ছিল। এখন এক্স একটা যোগ হয়েছে প্রত্যেকটা। ওকে, 7-এর পর থেকে এটা আপডেট হয়েছে আলাদাভাবে, এবং XML ভার্সনে এটাকে সেভ করে নেয়, তাই এটা XLS এক্স বলা হয়। এটা একটা ভার্সন। এর আগে যত ছিল সবগুলো এটাই ছিল এক্সটেনশন, মানে 2003-এর আগে যত ছিল পুরনো যা ছিল .xls ছিল। 7 থেকে আপডেট হয়ে এক্সেলে এক্স হয়ে গেছে। ওকে, তাহলে এমএস এক্সেল সম্বন্ধে কেউ জিজ্ঞেস করলে আমাদের প্রথমেই বলতে হবে যে এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই সফটওয়্যারের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে পারি, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, লজিক্যাল ক্যালকুলেশন, এবং আমরা এখানে প্রচুর ডেটা স্টোর করে রাখতে পারি। ওকে, এক্সেলটা কী করে খুলবে? এক্সেল খুলতে গেলে স্টার্টে যেতে হয়, যেটাকে স্টার্ট বাটন বলা হয়, ঠিক আছে। স্টার্টের মধ্যে অল প্রোগ্রামস বলে একটা মেনু থাকবে, তার মধ্যে এমএস অফিস বলে একটা থাকবে। অফিসের ভার্সনটা দেখে নিতে হবে, 2007 হতে পারে, 10 হতে পারে, যে ভার্সনই থাকুক এমএস অফিস থাকবে। অফিসের ভিতরেই এমএস অফিস এক্সেল থাকবে। ওকে, 2010 হোক, 7 হোক, 20 হোক, এটা এই সিস্টেমেই থাকবে। ওকে, তো অনেক সময় কি হয় যে আমাদের যে স্টার্ট করলে অল প্রোগ্রামস আমরা এখানে দেখতে পাচ্ছি, এই অল প্রোগ্রামসটা আমাদের উইন্ডোজ 7-এ আমরা এইভাবে পাই। অল প্রোগ্রামসের ভিতরে আবার এখানে মাইক্রোসফট অফিস পেয়ে যাব। অফিসের ভিতরে গিয়ে যতগুলো সফটওয়্যার থাকে এমএস অফিস প্যাকেজের আন্ডারে যত সফটওয়্যার সব এখানে আমরা পাবো। এখানে অলরেডি একটা সফটওয়্যার আমরা শিখেছি, সেটা হচ্ছে এমএস অফিস ওয়ার্ড, এমএস ওয়ার্ড যেটাকে বলি আমরা, এটা শিখেছি। এরপরে আমরা শিখবো এমএস এক্সেল, এই যে অফিস এক্সেল 2007, এর তারপরে আমরা শিখবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2007। অর্থাৎ অফিস প্যাকেজের ভিতর থেকে 3টে অ্যাপস নিয়ে তোমাদের ট্রেনিং হবে, ঠিক আছে। এমএস ওয়ার্ড করলাম, এক্সেল করলাম, পাওয়ার পয়েন্ট করবো অফিস প্যাকেজের ভিতর থেকে। মাইক্রোসফট কোম্পানি এই প্যাকেজটা তৈরি করেছে, বিভিন্ন অফিসিয়াল কাজকর্মে এটা ইউজ হয়, এবং এর যা সফটওয়্যারগুলো আছে সব অফিসিয়াল পারপাসে ইউজ হয়, অফিসে লাগে। এই প্যাকেজটা প্রত্যেকটা অফিসে, স্কুল, কলেজে থাকতেই হবে, না থাকলে কাজ করতে পারবে না, ঠিক আছে। ওকে, তাহলে এইটা একটা খোলার উপায়। অথবা
আমরা স্টার্ট রান বলে একটা মেনু থাকে, রানের মধ্যে গিয়ে এক্সেল লিখেও খুলতে পারি, EXCEL এটা লিখেও খুলতে পারি। এমএস ওয়ার্ড খুলতে গেলে কি লিখতে হয়? উইন ওয়ার্ড, রানের মধ্যে গিয়ে উইন ওয়ার্ড WINWORD এটা লিখতে হয়, কিন্তু এক্সেলের ক্ষেত্রে জাস্ট EXCEL লিখলেই হবে। তো এখানে রান বাটনটা আমরা সরাসরি এখানে আগে পেতাম, এখন আর পাই না, তাই এখানে একটা সার্চ দিয়েছে। সার্চ আর রানের মধ্যে কিন্তু পার্থক্য আছে। সার্চে কি হয়, এক্সেল লিখলে এক্সেল রিলেটেড যা যা তোমার অ্যাপস থাকবে সেগুলো তোমাকে দেখাবে, এখান থেকেও সার্চ করে আমরা খুলতে পারি। তাহলে সার্চে গিয়েও EXCEL যদি লিখে নিই, এক্সেলের যতগুলো দেখা গেলো এক্সেলের ফাইল, আদার্স ফাইল মানে অ্যাপসটা তে তৈরি যে সমস্ত ফাইল সেই নামগুলো আমাকে দেখাচ্ছে। কিন্তু মাইক্রোসফট এক্সেল কোনটা অ্যাকচুয়ালি, এইটা হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল এটা, ঠিক আছে। তাহলে এইখানে ক্লিক করে আমরা এক্সেলটাকে ওপেন করতে পারি। এখানে ক্লিক করো, এই যে এইটা যেটা খুললো এটা হচ্ছে MS এক্সেল। এবার দেখো পুরো অ্যাপটার ডিজাইন কিভাবে আছে। এগুলোকে কি বলা হয় বললাম? কলম। আর এইগুলোকে বলা হয় রো। পুরো রো কলম দিয়ে অ্যাপসটা ডিজাইন করা আছে, তাই তো? আচ্ছা, তাহলে এই ঘরগুলোকে কি বলা হয়? সেল। আমরা টেবিলে এই ঘরগুলোকে সেল বলেছিলাম, ঠিক আছে। এই অ্যাপসটার সম্বন্ধে আমাকে প্রথমত জানতে হবে যে অ্যাপসটায় কিভাবে কাজ হয়, ঠিক আছে, কীভাবে আমরা কাজ করবো এগুলো আমরা জেনে নেব। হ্যাঁ, মেনুগুলো অনেকটা আগেরটার মতোই থাকবে, দেখবে এক্সেলের এই যে মেনুগুলো হোমের মধ্যে তোমার বোল্ড, ইটালিক এগুলো আমরা দেখতেই পাচ্ছি। কিছু কিছু নতুন অপশন আছে যেগুলো আমি অলরেডি শিখে গেছি, যেমন তোমার এইটা অ্যালাইনমেন্ট, ঠিক আছে। এগুলো তো আর নতুন করে আমার শেখানোর দরকার নেই, ঠিক আছে। যেগুলো আমরা অলরেডি জানি সেগুলো শেখার দরকার নেই, যেগুলো জানি না সেগুলো আমাদেরকে শিখতে হবে। ওকে, এবার চলে আসি এক্সেলের এই যে পেজটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটাকে বলা হয় কি বলা হয়? ওয়ার্কশিট। MS এক্সেল খুললে এই যে পেজটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ওয়ার্কশিট। মানে যেহেতু এটা একটা সিট বলি, আমরা সিটে কাজ করি, তাই এটাকে আমরা কি বলবো? ওয়ার্কশিট। এক্সেলটাকে বলবো ওয়ার্কশিট। আর একটা জিনিস আছে দেখো, একটা আছে ওয়ার্কবুক। এক্সেলের ওয়ার্কশিট আর ওয়ার্কবুক কি জিনিস? একটা সিঙ্গেল সিট যেটা তুমি দেখতে পাচ্ছ সেটাকে বলবো ওয়ার্কশিট, আর যখন একাধিক ওয়ার্কশিট নিয়ে কাজ করব সবটা মিলে হয়ে যাবে একটা ওয়ার্কবুক। মানে আমরা যখন এটা আমার হাতে আছে, এটা কি? একটা বই। আর বইয়ের এগুলো কি? একটা পাতা। তাহলে একটা পাতা নিয়ে একটা বই হতে পারে, একাধিক পাতা নিয়েও একটা বই হতে পারে, ঠিক আছে। তো তোমার যখন একাধিক সিট থাকবে, টোটাল সিট নিয়ে আমার যে জিনিসটা তৈরি হবে সেটাকে কি বলা হবে? ওয়ার্কবুক। ওকে, তাহলে ওয়ার্কশিট কাকে বলে? বলছে সিঙ্গেল সিট অফ এ ওয়ার্কবুক ইজ ওয়ার্কশিট। অর্থাৎ বইয়ের ওয়ার্কবুকের এক একটা সিটকে আমরা ওয়ার্কশিট বলবো, সিঙ্গেল পেজগুলোকে এক একটা পেজ যেমন বলি সেই রকম ওয়ার্কশিট বলবো। তাহলে এক্সেল খুললে এইটা দেখতে পাচ্ছি, এটা কি? ওয়ার্কশিট। এইটা একটা সিট, নিচে দিকে একটু ফলো করো, এটা সিট 1 লেখা আছে না নাম, তারপরে এটাতে ক্লিক করো, এটাতে কি লেখা আছে? সিট 2। এটাতে ক্লিক করো, এটা হচ্ছে সিট 3। কিছু আলাদা এখানে পার্থক্য বুঝতে পারছো না, কিন্তু এইগুলো আলাদা আলাদা জিনিস। এখানে কিছু লিখে রাখো, এটাতে আমি কিছু লিখে রাখলাম, এটা সিট 1-এ লিখলাম। তো এবার চলে আসি, এইটাতে লিখলাম সিট 2-এ, এখানে কিছু লিখলাম, সিট 3-তে আমি কিছু লিখলাম। ওকে, তাহলে দেখো সিট 1-এ এটা, সিট 2-এ এটা, সিট 3-তে এটা। ওকে, তাহলে কটা সিট আছে আমার এখানে? 3টে। সব মিলে একটা কি তৈরি হবে? ওয়ার্কবুক। সব মিলে তৈরি হবে একটা ওয়ার্কবুক তৈরি হবে। আরও সিট কি নেওয়া যায়? আরও নিতে পারি, আমি যত খুশি নিতে পারি, কোনো লিমিটেশন নাই। যখন এটা আমি সেভ করব তখন টোটাল ওয়ার্কবুকটা সেভ হবে, মানে ওই ফাইলের মধ্যে অতগুলোই সিট থাকবে যতগুলো আমি নেব। ওকে, MS ওয়ার্ডে যেমন প্রথমে কটা পাতা দেয় আমাদেরকে? একটাই পাতা দেয়। তুমি ওটাকে অ্যাজ এ ফাইল হিসাবে সেভ করে নিতে পারো, ডকুমেন্ট ফাইল হিসাবে। কিন্তু আবার আমরা MS ওয়ার্ডেতে একাধিক পেজ নিতে পারি, এখানে তো একাধিক পেজ আছে, তাই না? এইটাও যখন সেভ করি, ফাইলটাতে একটাই ফাইল কিন্তু অনেকগুলো পেজ আছে। তো সেই রকমই এইখানে তুমি একটা সিটে কাজ করো বা একাধিক সিট নিয়ে কাজ করো, টোটাল যখন সেভ করবে টোটালটা একটা ওয়ার্কবুকে সেভ হবে, সব সিটগুলো একসাথে সেভ হবে। আরও সিট নিতে গেলে পাশে যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে সিট চলে আসবে। দেখো কি চলে এলো? সিট 4। এইভাবে ক্লিক করবে, পরপর চলে আসবে যত খুশি দরকার। তো প্রথমে আমরা একটা সিটের কাজ শেষ করি, পরে আর একটা সিট নেব, প্রয়োজনে নেব। ওকে, তাহলে একটা সিট সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, এই সিটের
সাইজ, সাইজ বলতে কতগুলো, এগুলো কি বললাম, কলম। কলমের নাম্বারিং নেম দেওয়া আছে, প্রত্যেকটা কলমের নেম দেওয়া আছে। এটা কি কলম, এটা বি সি ডি, এবং রো এর নাম্বারিং করা আছে, রো নাম্বার 1 2 3 4 5 6 এমন নাম্বারিং করা আছে। তাহলে এবার আমাকে এখানে জানতে হবে যে এক্সেল 2007-এর একটা ওয়ার্কশিটে কতগুলো কলম থাকে, কতগুলো রো থাকে, ঠিক আছে। তো কলম এখানে দেখো এ বি সি, অ্যারো দিয়ে যাওয়া যায়, অ্যারো কি দিয়ে আমরা মুভ করতে পারি, অ্যারো কি দিয়ে আমরা এই ঘরটাকে মুভ করতে পারি। এ বি সি ডি এখানে কত দেখতে পাচ্ছ, এম এন ও পি কিউ আর এস টি ডব্লিউ ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। আর আছে কি, আরও আছে, যাও আরও আছে। এবার এ দিয়ে এ বি সি ডি, এ বি এ সি করে জেড পর্যন্ত আছে, এক্স ওয়াই জেড পর্যন্ত পাবে। বি দিয়ে এ বি সি ডি করে এক্স ওয়াই জেড পর্যন্ত পাবে, হ্যাঁ। সি দিয়ে এক্স ওয়াই জেড পর্যন্ত পাবে, ডি দিয়ে এক্স ওয়াই জেড পর্যন্ত পাবে। তাহলে কতগুলো আছে, জেড মানে কটা কলম, 26টা না। এবারে আমি যদি লাস্টে যাই, এভাবে সব শেষে চলে গেলাম ডাইরেক্টলি, ঠিক আছে। ডাইরেক্টলি কন্ট্রোল প্লাস অ্যারো কি, মানে কোন দিকে যাবে, ডান দিকে যাবে, তাহলে ডান দিকের অ্যারো কিটা টিপতে হবে তোমাকে, রাইট অ্যারো কিটা টিপতে হবে, ঠিক আছে। বাম দিকে গেলে লেফট অ্যারো কি, উপরে যেতে গেলে আপ, নিচে যেতে ডাউন। কন্ট্রোল প্লাস অ্যারো কি দিলে ডাইরেক্টলি লাস্টে চলে যাবো আমি, সব লাস্টে চলে এলাম। কোথায় এলাম আমি, এক্স এফ ডি, মানে 3 ডিজিটে 3টে ক্যারেক্টারে চলে এলো, ঠিক আছে, এক্স এফ ডিতে চলে এলো। এটাকে যদি গুনতে যাও 1 2 3 4 করে যদি গুনো, তাহলে কতটা হবে জানো, 16,384টা কলম। কতটা হবে, 16,384। আবার প্রথমে আসবো, কি করবো বলো, প্রথমে আসতে গেলে কি করতে হবে, কন্ট্রোল প্লাস কোন অ্যারো কি, লেফট না রাইট, লেফট, কন্ট্রোল প্লাস লেফট অ্যারো কি, চলে এলাম প্রথমে, ডাউনে আসি, নামি। তাহলে এইবার রো গুণে নিই কতগুলো আছে, 1 2 3 4 5 6 আমি চেপে ধরে আছি, ঠিক আছে, নামছে। কতটা হলো, 300। আচ্ছা, এবার আমি ডাইরেক্টলি লাস্টে চলে যাই, গুনতে পারছি না, নামতে অনেক টাইম লাগবে, ডাইরেক্টলি লাস্টে যাই। কত, কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো, তাই তো। কতটা দেখাচ্ছে, 10,48,576 এতটা রো আছে। তাহলে একটা সিটে, হ্যাঁ রোগুলো, একটা সিটে রোগুলো থাকে 10,48,576টা, কলম থাকে 16,384টা। ওই টেবিলটা যখন তৈরি করা হয়েছে, এই টেবিলটা রো কলম এতটা হয়ে যায়। তাহলে যদি বলি এই ঘরগুলো কতটা আছে, সেলগুলো, ওই রো ইন্টু কলম, সেল তৈরি হয় রো ইন্টু কলম। তাহলে 10,48,576 ইন্টু 16,384। ওকে, আমি প্রথমেই চলে গেলাম ডাইরেক্টলি আবার। তাহলে এইটা হচ্ছে আমাদের সাইজ, এক্সেল 2007-এর সাইজ অফ এ ওয়ার্কশিট, এক্সেল 2007। রো কতগুলো থাকে বলেছি, 10,48,576, এবং কলম আছে 16। এক্সএফডি যদি কাউন্ট করি আমরা 16,384টা হবে। যখন এর আগের ভার্সন ছিল 2003 যখন ছিল, তখন কতটা ছিল একটু জেনে নাও। তখন ছিল, হ্যাঁ, রো ছিল 65,536টা রো, যেখানে আমাদের এখন বর্তমানে রো হচ্ছে 10 লক্ষ, তখন 1 লক্ষও ছিল না, 65,536টা। এবং কলম ছিল এখন 16,000, তখন ছিল মাত্র কলম কতগুলো, 256টা কলম ছিল, মানে অল্প ছিল। এখন বড় করেছে, স্প্রেডশিটটাকে বাড়িয়েছে, বড় করেছে, প্রয়োজন আছে হয়তো সেই কারণে বড় করেছে, হ্যাঁ আপডেট হয়েছে, আপডেট করে বাড়িয়েছে। কারণ কিছু স্পেশাল পারপাসে হয়তো 256 থেকেও বেশি কিছু আমাদের হেডিং রাখতে হচ্ছে, হেডিং রাখতে গেলে তো কলমগুলো দরকার, হ্যাঁ, 256 থেকে বেশি হয়তো হেডিং প্রয়োজন আছে, কিন্তু করতে পারছে না, তার জন্য আপডেট করেছে সিটটাকে। ওকে, এই সাইজটা আমাদের দরকার, ঠিক আছে, জানা দরকার যে এখন বর্তমানে কতটা কি আছে। এগুলো পরীক্ষাতেও পড়বে, লাস্ট কলম মানে কলমের নামটা কি আছে, ঠিক আছে, বা সংখ্যায় কতগুলো আছে, লাস্ট রো নাম্বারটা কি আছে, বা সংখ্যায় কতগুলো আছে। ওকে, তাহলে ওয়ার্কশিটটা বুঝতে পারলে, সাইজটা। ওকে, এবার আমরা আসবো এই ওয়ার্কশিটের সেল অ্যাড্রেস। যতগুলো তুমি দেখতে পাচ্ছ এই যে সেলগুলো, এই সেলগুলোর প্রত্যেকটার একটা অ্যাড্রেস আছে, সেই সেল অ্যাড্রেসগুলো তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ,
তাহলে এতগুলো মনে রাখাটা কী করে মনে রাখবো স্যার? 16,384 ইন্টু 10,38,576। মনে রাখার একটা টেকনিক আছে, শর্টকাট, এটা মনে রাখতে হয় না, এমনি পারবে। দেখো সেল অ্যাড্রেসটা তৈরি হয় কীভাবে? এই যে সেলটায় তুমি ক্লিক করবে এটা কোন কলমে আছে? বি কলমে। এবং কত নাম্বার রোয়ে আছে? তাহলে এই সেল অ্যাড্রেস হবে B2। রো এই কলম নেম ইন্টু রো নাম্বার, মানে কলম নেম আর রো নাম্বারটা পাশাপাশি বসালে সেল অ্যাড্রেসটা ক্রিয়েট হয়ে যায়। যেমন এই সেল অ্যাড্রেসটা কী হবে বলো? D6। তাহলে মনে রাখার কঠিন কিছু নয়। আমি এই সেল অ্যাড্রেসটা যদি বলি G9, এটা E1। ওকে, তাহলে আমরা ইজিলি মনে রাখতে পারবো। তাহলে সেল অ্যাড্রেস কঠিন নয় মনে রাখা। দেখো সেল অ্যাড্রেস তৈরি হয় কলমের নেম থাকে ইন্টু রো নাম্বার থাকে, ঠিক আছে? ওখানে কলম নেম এবং পাশে রো নাম্বারটা বসালেই সেটা সেল অ্যাড্রেস তৈরি হয়ে যায়। সেই সেল অ্যাড্রেসটাকে তোমাকে মাথায় রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ফার্স্ট সেল অ্যাড্রেস MS Excel 2007 কী হবে? A1। আর লাস্ট সেল অ্যাড্রেস যদি বলি, সবশেষ সেল অ্যাড্রেসটা কোন কলমে যাবে? XFD কলমে, এবং লাস্ট রো আছে 10,38,576। এটা হবে আমাদের লাস্ট সেল অ্যাড্রেস। এটা পরীক্ষায় পড়ে যে MS Excel 2007-এর লাস্ট সেল অ্যাড্রেস কি? লাস্ট সেল অ্যাড্রেস বলতে এইটা, যেমন এইটা হচ্ছে ফার্স্ট সেল অ্যাড্রেস, তাই না? A1। লাস্ট বলতে ডাউন করলাম, দিয়ে একবারে এইদিকে চলে গেল, এই কোনায় এইটা তো লাস্ট, সবশেষ। এর ওইদিকেও যাবে না, নামবেও না, তাই না? তাহলে এই সেল অ্যাড্রেসটা হচ্ছে XFD কলমে যেহেতু আছে এবং রো নাম্বার আছে 10,48,576, তাই এটা হবে লাস্ট সেল অ্যাড্রেস। এটা পরীক্ষায় আসে যে লাস্ট সেল অ্যাড্রেসটা কী আছে। ওকে, বলো 2003-এর লাস্ট সেল অ্যাড্রেস কী হবে তাহলে? কোন কলমে ছিল? কলম কতগুলো ছিল? 256। নামটা ছিল কলমের, কি ছিল? IV ছিল, IV। দেখবে কলমের নাম কি দিয়েছিলাম আমি লাস্টে? এটা কি দিয়েছিলাম? IV। তাহলে IV 65,536, ঠিক আছে? এই যে MS Excel 2003-এর ফার্স্ট সেল অ্যাড্রেস তো A1ই হবে, প্রথম থেকে যেহেতু A দিয়ে শুরু, এবং লাস্ট সেল অ্যাড্রেস হবে IV 65,536, এইটা। তাহলে এই সেল অ্যাড্রেসগুলো আমাদের মনে রাখার কোনো মানে কঠিন নয়, আমরা ইজিলি মনে রাখতে পারবো। শুধু বোঝার ব্যাপার যে কীভাবে কোন সেল, কারণ সেল অ্যাড্রেসটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যা কাজ হবে সেল অ্যাড্রেস দিয়ে কাজ হবে আমাদের। ওকে, নেক্সট কী আছে দেখি। হ্যাঁ, এখানে কিছু প্রশ্ন আছে তোমাদের। MS Excel খুললে কতগুলো আমরা সিট পাই? কতগুলো সিট আমাদেরকে দিল? প্রথমে যখন খুললা তখন কটা সিট দিয়েছিল? 3টে। দেখো সিট, ওই যে সিট 1, সিট 2, সিট 3। তাহলে দেয়ার আর 3 সিটস ওপেন বাই ডিফল্ট। তুমি যখন MS Excel যখনই একটা নতুন একটা ফাইল নেবে তোমাকে 3টে সিট দিয়ে দেবে, এবং সিটের নাম দেওয়া থাকবে কি? সিট 1, সিট 2, সিট 3। এইটাই যখন লেটেস্ট ভার্সনে তুমি যাবে MS Excel 2021, ঠিক আছে, তখন কিন্তু তোমাকে 3টে সিট দেবে না, একটা দেবে, সিট 1। হ্যাঁ, একটাই দিবে তোমাকে সিট, পরে তুমি নিয়ে নাও, পাশাপাশি নিয়ে নাও, ঠিক আছে? এখন যেমন আমাদেরকে সিট MS Excel খুললে 3টে সিট দিয়ে দেয়, কিন্তু সেক্ষেত্রে তোমার কটা সিট দিচ্ছে? একটাই সিট দিচ্ছে, তুমি এক্সট্রা নিতে পারো, কোনো অসুবিধা নেই। পরপর আমাদের প্রয়োজনে নিয়ে নেবো। এখানে যেমন প্রয়োজন নেই তাও আমাকে দিয়েছে, মানে সেভ করতে গেলে ওই 3টে একসাথে সেভ হবে। ওকে, তাহলে কতগুলো ওয়ার্কশিট নিতে পারি না? তো উই ক্যান টেক আনলিমিটেড ওয়ার্কশিট ইন ওয়ার্কবুক। একটা ওয়ার্কবুকে তুমি যত খুশি সিট নিতে পারো, যেটা তোমার কম্পিউটার সাপোর্ট করবে, মানে কম্পিউটার মেমোরিতে নিতে পারবে, ডিপেন্ড অন কম্পিউটার কনফিগারেশন, ঠিক আছে? মানে তুমি দেখা 1 লক্ষ কোটি নিয়ে নিলা, রিয়া হ্যাং করে দিয়েছে, ফাইলটা এত বড় হয়ে গেছে আর সাপোর্ট করতে পারছে না, ঠিক আছে? তাহলে সেটা তো আনলিমিটেড বললাম, মানে যে আনলিমিটেড নিতে পারবার ব্যাপার হচ্ছে তোমার কম্পিউটার যদি সাপোর্ট করার মতন ক্ষমতা থাকে তবে তুমি আনলিমিটেড নিতে পারবে। ওকে, এবার এক্সেলের একটা জিনিস আমাদেরকে জানতে হবে, নেম বক্স বলে একটা জিনিস আছে। নেম বক্স কি করে? নেম বক্স ডিসপ্লে দ্য সিলেক্টেড সেল অ্যাড্রেস। সেল অ্যাড্রেসটা দেখায়। দেখো নেম বক্স কোনটা আমি দেখিয়ে দিই তোমাদের। এই যে কোনায় যে এটা দেখতে পাচ্ছ, এটা মাউস নিয়ে গেলাম, ওটার নাম দেখাচ্ছে না? নেম বক্স দেখাচ্ছে। তুমি যে সেলে ক্লিক করবে তার সেল অ্যাড্রেসটা এখানে দেখাবে। তাহলে আরও সহজ করে দিলাম তোমাদেরকে, যে নেম বক্স তোমার সেল অ্যাড্রেস যদি বুঝতে না পারো, এই সেল অ্যাড্রেসটা কী হচ্ছে? G1 দেখাচ্ছে সেল অ্যাড্রেস। তাহলে সেল অ্যাড্রেসটা আমাকে ডাইরেক্টলি এখানে দেখাবে। শুধু সেল অ্যাড্রেস দেখায় না নেম বক্স থেকে আমরা যে কোনো সেলে যেতেও পারি। তোমাকে যদি বলা হয় এই যে A কলমের এখানে তো 10 লক্ষ রো আছে, A কলমের 10,000 নাম্বার সেলে যাও, A10,000-এ যাও, নামতে হবে একটা একটা করে। 10,000 নামতে গেলে তো প্রচুর টাইম। তোমাকে শিখালাম ডাইরেক্টলি লাস্টে যেতে পারবে, ডাইরেক্টলি ফার্স্টে আসতে পারবে। মাঝখানে আসতে গেলে সেই অ্যারো দিয়ে ডাউন করে প্রচুর টাইম লাগবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি কী করবে?
এখানে গিয়ে এই কলমের কত বললাম 10,000, 10,000 এন্টার মারবে, লেখার পর কিবোর্ড থেকে এন্টার, এই 10,000 ডাইরেক্টলি চলে এলাম। তাহলে আমরা যে কোনো স্পেসিফিক সেলে আমরা এখান থেকে যেতেও পারি। এখান থেকে আর কি করা যায়, এখানে কোনো সেলের নাম আলাদাভাবে ডিফাইন করা যায়, যে এই সেলটার নাম আমি অমুক দিয়ে দিলাম, বা কিছুটা সেল সিলেক্ট করে নিই, এতটা সেল সিলেক্ট করে নিই, এই সেলের নাম আমি একটা নাম ডিফাইন করে দিলাম, সেটা দেওয়া যায়, সেটা স্পেশাল পারপাসে ইউজ হয়। ঠিক আছে, নাম দেওয়া যায় আলাদা করে। তাহলে আমি এখানে কি করলাম, আবার A1 যাব, তাহলে এখানে ক্লিক করে লিখে দিলাম, সিলেক্ট করে A1 দিয়ে এন্টার মারো, দেখো A1 চলে এলে। ওকে, তাহলে তুমি যে কলমে যেতে, যে সেলে যেতে চাইছো নেম বক্স থেকে যেতে পারবে। তাহলে এখানে লিখে দিয়েছি, আশা করি নেম বক্সে দেখো যে নেম বক্স ডিসপ্লে দ্য সিলেক্টেড সেল অ্যাড্রেস, we can also go to the specific বা particular cell from name box and we can also define selected cell name from name box। সেলের নাম দিতে পারি আমরা আলাদাভাবে। ঠিক আছে, নাম দেওয়া মানে একটা দেখে নাও, আমি ধরে নাও এই A1 লেখা আছে, তো আমি এই সেলে শিফট 2 করছি, শিফট 2 এই A1 এটার নাম আমি দিয়ে দিলাম ABCD, দিয়ে এন্টার মারলাম। ঠিক আছে, ওকে, বাইরে যাও, এটা B2, এটা অনেক নাম দেখাচ্ছে, এটার ক্ষেত্রে কি নাম দেখাচ্ছে ABC। তো এই ABCD নামটাকে আমি আলাদা কাজে ইউজ করতে পারি। ঠিক আছে, কোনো জায়গায় আমি ABCDকে আমরা স্পেসিফিক কাজে ইউজ করতে পারি। ঠিক আছে, এটা একটু অ্যাডভান্স লেভেলে যাবে, তখন ভালো করে বুঝতে পারবে। ওকে, তাহলে আমরা নেম ডিফাইন করতে পারি। নেক্সট আর কি আছে দেখি, নেম বক্সের পর আরেকটা জিনিস আছে যেটার নাম হচ্ছে ফর্মুলা বার। নেম বক্সের পাশেই আছে ফর্মুলা বার। ফর্মুলা বার কোনটা, এই যে এইটা, মাউস নিয়ে গেলাম, দেখো দেখা যাচ্ছে ফর্মুলা বার। এই ফর্মুলা বারের কাজ, it display the actual formula of the selected cell। তুমি যে সেলটা সিলেক্ট করবা তার মধ্যে যদি কোনো ফর্মুলা লেখা থাকে সেটা ফর্মুলা বারে দেখাবে। সেলের ভিতরে আমরা রেজাল্ট পাই, আউটপুট পাই, কিন্তু কি লিখেছি ভিতরে সেটা ফর্মুলা বারে দেখতে পাবো। সেলের মধ্যে তুমি ক্যালকুলেশন করলে 5 × 5 রেজাল্ট তোমার কত দেবে 25, তো সেলে তুমি 25 দেখতে পাবে, আউটপুট দেখতে পাচ্ছ 25, কিন্তু অ্যাকচুয়ালি লিখেছিলে কি 5 × 5 না 125কে 5 দিয়ে ভাগ করেছিলে। ঠিক আছে, কি করেছিলে সেই ফর্মুলাটা তুমি কোথায় দেখতে পাবে, 25 কি করে এসেছে তার ফর্মুলাটা তুমি দেখতে পাবে ফর্মুলা বারে গিয়ে। ওকে, এইটা, এবং এখান থেকে তুমি সেলকে এডিটও করতে পারো, সেল কন্টেন্ট দেখা যায়। আমরা কি করতে পারি, ডিসপ্লে দ্য অ্যাকচুয়াল ফর্মুলা অফ দ্য সিলেক্টেড সেল অর সেল কন্টেন্ট। সেল কন্টেন্ট মানে সেলের ভিতর কী লিখেছো সেটাও দেখা যায়। উই ক্যান অলসো এডিট দ্য সেল কন্টেন্ট ফ্রম ফর্মুলা বার, ওখান থেকে আমরা কিছু এডিটও করতে পারি। এবার দেখিয়ে দিই, ভালো বুঝতে পারবে। সাপোজ এই সেলটাতে তুমি লিখেছো, আচ্ছা কিছু জিনিস এক্সেলে আছে চিহ্ন, সেগুলো জানতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগের কম্পিউটারে আমরা ইউজ করি। যোগের চিহ্ন তো দেখেছো আছে, বিয়োগের চিহ্ন আছে, গুণের চিহ্ন, গুণের চিহ্ন কোনটা, আমরা গুণের চিহ্ন তো এক্সের মতন ইউজ করি, ঢেরা বলে যেটাকে, এক্সের মতন, তাই তো, কিন্তু কম্পিউটার তো ওরকম গুণের চিহ্ন নাই। ভাগের চিহ্ন যেটা ইউজ করি সেটা কম্পিউটারে নাই ভাগের চিহ্ন, তাহলে কোনটা ভাগ করা হয় কম্পিউটারে, এইটা কিসের চিহ্ন, গুণের চিহ্ন, এটা ভাগ, এটা বিয়োগ, তাহলে এটা জানি। ঠিক আছে, এই চিহ্নগুলোও জানতে হবে যে কোন চিহ্নতে যোগ বিয়োগ গুণ ভাগ হয়। তাহলে তুমি চাইছো 5 × 5। এবার যদি কিবোর্ড থেকে আমি এন্টার মারি, দেখো আমি 5 × 5 সেলের ভিতর লিখেছি, ফর্মুলা বারের দিকে তাকাও একবার, ফর্মুলাটা দেখাচ্ছে, এখানে কি আমি রেজাল্ট পাবো 5 × 5 উত্তর কত হয় 25, পাবো কি পাবো না কে বলতে পারবে? হ্যাঁ, এন্টার মারলাম, এলো রেজাল্ট, এলো না, কেন এলো না? এক্সেলে কোনো রেজাল্ট পেতে গেলে, মানে কোনো ক্যালকুলেশনের রেজাল্ট পেতে গেলে প্রথমেই তোমাকে একটা সাইন দিতে হবে, যেটার নাম হচ্ছে এইটা, ইকুয়াল টু সাইন দিতে হবে। হ্যাঁ, আমরা কি করি 5 × 5 = 25 লিখি, কিন্তু এখানে প্রথমে সমান চিহ্ন দিবা, তারপরে তুমি সমান চিহ্ন দিয়ে 5 × 5, ঠিক আছে, লিখলাম। প্রথমে কি দিলাম আমি সমান চিহ্ন, এই সমান চিহ্ন না দিলে ফলাফল পাবা না। তাহলে 5 × সব ক্ষেত্রেই যে কোনো ক্যালকুলেশন করতে চাও প্রথমেই সমান চিহ্ন দাও, ইকুয়াল টু সাইন দিলে তবে তুমি পাবা। তখন লাস্টে যখন রেজাল্ট করবা ইকুয়াল টু দিয়ে, হ্যাঁ সবগুলো, হ্যাঁ হ্যাঁ। এবার দেখো এসছে রেজাল্ট। ওকে, তাহলে আমি সেল সিলেক্ট করেছি, ফর্মুলা বারে কিছু দেখতে পাচ্ছ এখন? কেন দেখতে পাচ্ছ না? কারণ আমি যে সেলে আছি সেই সেলে তো কিছু লেখা নেই। কোন নাম্বার সেলে আছি আমি? B5 এ আছি,
B5 তো কিছু লেখা নেই, আমি ওপরে গেলাম, এটা দেখো B4 এলাম, তাহলে B4 তুমি দেখতে পাচ্ছ সেলের ভিতর লেখা আছে 25, 25টা কী করে পেয়েছি উপরে লেখা আছে, দেখো ফলো করো, ফর্মুলা পাচ্ছ। এবার বললাম তোমার 5 গণিতে 5 করতে হবে না, 5 গণিতে 6 করো, তাহলে কি করে 6, এবার এখানে যদি কাটাকাটি করতে যাও এই সেলে যদি 5 গণিতে 6 আবার কিছু লিখতে যাও তাহলে এটা উঠে যাবে, মিটিয়ে যাবে, এটা যে লিখতে গেলাম এটা মিটিয়ে গেল, তাই না? তাহলে আমি এটাকে আনডু করলাম, আগের অবস্থায় ফেরত এলাম। কারেকশান করবো কোথা থেকে, আমাকে এইখানে যেতে হবে, এইখানে 5 গণিত এখানে ক্লিক করলাম, ফর্মুলা বারে ক্লিক করলাম, এটা কেটে দিয়ে 6 করে দিলাম, এন্টার। স্যার 4 ঘরে স্যার অ্যানসার দিতে যাও পরে 3 ঘরে স্যার এইটা করলে না 3 ঘরে করে নিয়ে এটা তো দেখাচ্ছেই না রেজাল্ট, কারণ আমি কি দিইনি এখানে সমান চিহ্ন দিইনি বলে। সমান চিহ্ন যদি দাও তাহলে হবে, সমান চিহ্নটা এখান থেকে দিয়ে আসো, এখানে ক্লিক করো, দিয়ে সমান চিহ্ন দিয়ে দাও, দিয়ে এন্টার মারো, বুঝতে পেরেছো? আমার যে ঘর সিলেক্ট থাকবে সেই সিলেক্টেড সেলেরই দেখাবে এখানে। স্যার ওটা বললেন স্যার B4 লেখা আছে স্যার, সংখ্যাটা 25 করলেন, এটা 25টা স্যার 4 ঘরে খেলা দেওয়া হবে 30 25। এই তো B4 আমি কি লিখেছিলাম, 5 গণিত 6 লিখেছিলাম, 5 গণিত 6, 5 গণিত 5 করো এখানে, তাহলে 25 হবে। এটা তো কি আছে 5 গণিত 5 25, এখানে 5 গণিত 25 না করে এখানে করলাম 125 ভাগ 25, 105 ভাগ করি 25 নয়, এটাতে ক্লিক করি 105, এখানে করলাম 25 আসছে, ফলাফল আমি 25ই চাইছি, তাহলে এটা করলাম। তাহলে দেখো দুটোরই ফলাফল কিন্তু আমি কি পাচ্ছি, 25 পাচ্ছি। তাহলে দুটোতেই তুমি দেখতে পাচ্ছ, যখন সাধারণত দেখবে এটা তো 25 লেখা আছে, এটা তো 25 লেখা আছে, কিন্তু এই 25টা এসছে কি করে 5 × 5 করে। আবার এটাতে ক্লিক করো, এই 25টা এসছে কি করে 125কে 5 দিয়ে ভাগ করে। ওকে, তাহলে এই আউটপুটের অ্যাকচুয়াল ফর্মুলাটা কোথায় দেখতে পাবো আমরা, ফর্মুলা বারে। তাই ফর্মুলা বারটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে যে ফর্মুলা বার কি। ফর্মুলা বারে আমরা অ্যাকচুয়াল ফর্মুলাটা দেখতে পাই। ফর্মুলা শুধু ফর্মুলা নয়, তুমি যা লিখবে, এই সেলে হয়তো তুমি লিখলে মেম, ওপরে ফর্মুলা বারে দেখাচ্ছে, এই সেলে লিখলে রোল, ফর্মুলা বারে দেখাচ্ছে, তাহলে তুমি কিছু লিখলে যা সেলে লিখবে সেটাও কিন্তু ফর্মুলা বারে দেখাবে, শো করবে। এবং এইটাকে রোলের পরে নাম্বার লেখো, রোল নাম্বার কথাটা লেখো। এখন যদি আমি এই ঘরে আবার রোল নাম্বার লিখতে যাই বলে লেখা হবে কি হবে না, নাম্বার লিখতে গেলে এন টিপো, দেখো আগেরটা মিটিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে যেহেতু লিখে তুমি পাশের ঘরে চলে এসছো, যখন তুমি লিখে পাশের ঘরে চলে আসবে, একবার যদি বেরিয়ে যাও তাহলে পরে আর এইভাবে সিলেক্ট করে ডাইরেক্টলি তুমি চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ করতে গেলে কোথায় গিয়ে চেঞ্জ করতে হবে, ফর্মুলা বারে চেঞ্জ করতে হবে, এখানে গিয়ে স্পেস দিয়ে নাম্বার দিয়ে এন্টার মারো, চলে আসবে, ঠিক আছে? কলমে যদি না আটে কলমটাকে টেনে বড় করতে পারো এইভাবে। তুমি ওপরে যে মাউস পয়েন্টারটা নিয়ে গেলে এখানে আরও দেখতে পাচ্ছ, বোথ সাইড আরও, অর্থাৎ টেনে বড় করা যাবে। তুমি কলমে না আটলে এভাবে টেনে কলমটাকে বড় করতে পারবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, টেনে বড় করতে পারবে। না আটলে পাশের ঘরে চলে যায় লেখাটা। তুমি এখানে একটা বড় কিছু লিখলে, যে এখানে লিখলে FATHERS ফাদার্স NAME নেম, এই যে পাশের ঘরে চলে গেলো, ঠিক আছে? পাশের ঘরে চলে, তোমার মনে হচ্ছে যে এই ঘরে আছে না এই ঘরে আছে, বুঝতে পারছো না। বুঝবে কি করে, এই যখন এই ঘরে ক্লিক করবে তখন দেখবে এখানে ফাঁকা দেখাচ্ছে, আবার এই ঘরে ক্লিক করো, দেখো এখানে দেখাচ্ছে। তো এই কলমটাকে ঠিক করবো কি করে, এই কলমের এখানে মাউস পয়েন্টার নিয়ে নিচে হবে না, কিন্তু এখান থেকে হবে না, ওপরে গিয়ে এখান থেকে টেনে তুমি যতটা দরকার করে নেবে, ক্লিয়ার? হ্যাঁ, সাইজটাকে ঠিক করে নিতে পারবে। ওকে, তাহলে ফর্মুলা বার বুঝতে পারলে, নেম বক্স বুঝতে পারলে। এক্সেলে যে কোনো ক্যালকুলেশন করতে গেলে আমাদেরকে প্রথমে কি সাইন বসাতে হবে, সমান চিহ্ন। যে কোনো ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, প্রথমেই সমান চিহ্ন দিবে। 5 যোগ, তুমি হয়তো কোনো কিছু একটা বললে, বল কত টাকা কালেকশন করেছিস, বলছে কারণ তুমি লিখছো এইভাবে, ঠিক আছে? কে কত টাকা কালেকশন করেছে বা কে কত টাকা দিয়েছে তুমি লিখছো, দিয়ে তুমি লাস্টে গিয়ে এন্টার মারো, দেখো ফলাফল পেয়ে যাবে। না, সমান তো মেরে দিয়েছি আমি, সমানটা প্রথমে মেরে দিয়েছি, ঠিক আছে? না, সমান না দিলে এটা সমান কেটে দাও, তারপরে যা লিখেছিল তাই থাকবে, এই দেখো না, ঠিক আছে? সমান না দিলে লেখার ক্ষেত্রে আমরা যখন কোনো টেক্সট লিখবো, নাম হেডিং লিখবো, কোনো লিখবো, টেক্সট থেকে তো সমান দিতে হয় না, কিন্তু ক্যালকুলেশন করতে গেলেই সমান তোমাকে দিতে হবে। যখন তুমি ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন মানে কি, তার তো কিছু একটা আউটপুট চাইছো, তোমাকে বলে এখানে নাম লিখো, যে কিছু একটা নাম লিখো, তুমি এখানে নাম লিখো, কোনো অসুবিধা নেই।
এই যে লিখলে, এক্ষেত্রে তো আমার সমান দেওয়ার কিছু প্রয়োজন নাই, কারণ এখানে তো আমি নামই লিখছি। ওকে, কিন্তু এটাও হয়ে গেল, এটাও যেমন লেখা, এটাও তেমন লেখা ধরে, এটাকে লেখা ধরে নিয়েছি, কিন্তু এটা তো ক্যালকুলেশন আমি আউটপুট চাইছি, তখন এখানে আমাকে কিন্তু কি করতে হবে, সমান চিহ্ন দিতে হবে। সেই সমান চিহ্নটা দিতে গেলে এখান থেকে সিলেক্ট করে দিতে ডাইরেক্টলি পারবে না, হয় ডাবল ক্লিক করবে, কার্সারটাকে নিয়ে আসতে হবে এর ভিতরে ডাবল ক্লিক করে, আর না হলে কোথায় গিয়ে দিতে হবে, ফর্মুলা বারে গিয়ে দিতে হবে, দিয়ে এন্টার মারতে হবে, তাহলে ফলাফল তুমি পাবে। বোঝা গেল? বুঝতে পারলে তো? তাহলে দেখো এক্সেল খুব কিন্তু ইন্টারেস্টিং একটা সফটওয়্যার, খুব মজার জিনিস। ওকে, দারুণ জিনিস এক্সেল, প্রচুর মানে এক্সেলে প্রচুর জিনিস আছে, প্রচুর। এক্সেলকে গভীরভাবে রপ্ত করতে পারলে মানে এক্সেল বিশাল কিছু করা যায়। ওকে, নেক্সট এখানে ইন এ সেল উই ক্যান রাইট ম্যাক্সিমাম কতগুলো অক্ষর একটা ঘরের ভিতর তুমি লিখতে পারবে, একটা ঘরের ভিতর কতগুলো অক্ষর লিখতে পারবে। এখানে দেখো লেখা আছে 32,767, আবার ব্র্যাকেটে লিখেছি 65,535। এই 65,535টা আপডেট হয়েছে, আগে ছিল 32,767টা, আর এখন বর্তমানে কত হয়েছে, 65,535টা। অর্থাৎ একটা ঘরের ভিতর, এক একটা ঘরের ভিতর, এই ঘরের ভিতর তুমি যদি লিখতে চাও যে কোনো ক্যারেক্টার অক্ষর যা লিখবে, এখানে কতগুলো অক্ষর লিখেছি, 1 2 3 4 5 6 7 8 9 একটা কাউন্ট করলে একটা সংখ্যা আসবে, এতগুলো অক্ষর লেখা হয়েছে। তো এইরকম কতগুলো একটা ঘরের ভিতর কতগুলো করে অক্ষর লিখতে পারবে, সর্বাধিক এক একটা ঘরে 65,535টা করে অক্ষর লিখতে পারবে এক একটা ঘরের ভিতরে। হ্যাঁ, এবার এখানে একটা জিনিস আছে মাথায় রাখবে, যে আমি তো লিখে নিলাম অতগুলো অক্ষর, প্রয়োজন পড়ে না অতটা লেখা, তাহলে কিন্তু সমস্তটা তোমাকে দেখাতে পারবে না সেলের ভিতরে, দেখাবে 1024টা, সেলের ভিতর তুমি দেখতে পাবে অনলি 1024টা, বাকিগুলো কোথায় দেখতে পাবে, ফর্মুলা বারে দেখাবে, ফর্মুলা বারে দেখাবে, ফর্মুলা বার ক্লিক করবে যখন ফর্মুলা বারে দেখাবে। ফর্মুলা বারকে আমরা বড় করতে পারি, এখান থেকে টেনে এভাবে টেনে বড় করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? ফর্মুলা বারকে টেনে আমরা কি করতে পারি, বড় করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, ফর্মুলা বারে দেখাবে, বাকিগুলো ফর্মুলা বারে দেখাবে। তো এক্সেলে এক একটা সেলে এতটা লেখার প্রয়োজন খুব একটা পড়ে না, করতেও পারে হয়তো কোনো কোনো জায়গাতে, তোমার তখন তুমি লিখতে পারবে। ওকে, তবে এই যে বলছিলাম তোমাদের যে এইরকম লিখছো 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 পাশের ঘরে চলে যাচ্ছে, তাহলে এটাকে ঠিক করবে কি করে, টানলে তো আমি চাইছি না যে এত বড় করতে, ঠিক আছে? এইটাকে চওড়া তুমি এদিকে চওড়া বাড়াতে পারো, কোনো অসুবিধা নেই, রোটাকেও বাড়াতে পারো, ঠিক আছে, কিন্তু তবুও পাশের ঘরে চলে যাচ্ছে, তখন এই সেল এইটাকে করতে হয়। এখানে আমাদের একটা অপশান আছে, এই যে এইটাকে বলা হয় র্যাপ টেক্সট বলা হয়, অর্থাৎ একটা সেলের ভিতরেই যেন লেখাগুলো আসে, বাইরে যেন না যায়, তখন র্যাপ টেক্সটে যদি ক্লিক করে দাও তাহলে এই সেলের ভিতরেই আসবে। এবার এখানে তুমি যদি লেখো, যা লিখবে লেখা দেখো সেল, হ্যাঁ ওর মধ্যে আসছে। এবার দরকার হলে এটা টেনে তুমি বড় করতে পারো, এদিকে টেনে বড় করতে পারো। বুঝে গেল? তাহলে এইগুলো র্যাপ টেক্সটগুলো আমরা করে নিতে পারি। তাহলে একটা সেলকে কত বড় করে নিলাম, দেখেছো সেলটা ছিল কেমন, তাকে আমি কত বড় করে নিলাম। ওকে, তাহলে সেলকে তুমি বড় ছোট করতে পারবে, তার মধ্যে লিখতে পারবে প্রয়োজনে। নেক্সট আসছে জুম। এক্সেলকে কত পার্সেন্ট জুম করা যায়, অর্থাৎ কতটা বড় করতে পারবে জুম, ম্যাক্সিমাম 400% আর মিনিমাম 10%। 400% আমরা এমএস ওয়ার্ডে কত পার্সেন্ট জুম করছিলাম, এমএস ওয়ার্ডে 500 আর এক্সেলে 400। এই জুমটায় দেখো এই কোণাতে দেখতে পাবা প্লাস সাইন আছে এখানে একটা, এখানে ক্লিক করলে তোমার জুমটা বাড়বে। ওকে, এইখানে কি আছে মাইনাস সাইনের জুমটা কমবে। আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস মাউসের স্ক্রল দিয়ে জুমটাকে বড় ছোট করতে পারি। এক্সেলে গেলাম, এবার দেখো জুমটা আমি কমাচ্ছি, এইভাবে কমাতে কমাতে ছোট করতে পারি। দেখো এত ছোট করে দিয়েছি, এর থেকে আর ছোট হবে না। বুঝতে পারছো কিছু? এই দেখো সেলগুলো, দেখো বুঝতে পারছো, 2-3টা করে সেল সিলেক্ট হয়ে যাচ্ছে একটা ক্লিকে। বড় করি, এটা জুম, তাহলে 400% যদি বড় করি, এটা হচ্ছে 400%, এর থেকে আর বড় করা যাবে না। এইটা হচ্ছে 400%, এর থেকে আর জুম আর বড় করতে পারবে না। ওকে, তাহলে প্রয়োজন জুম কেন করি, আমাদের ধরে নাও যে তোমাদেরকে বড় করে দেখানোর জন্য বা আমি কোনো কাজ ভালোভাবে বোঝার জন্য জুমটা করে নিই, ঠিক আছে? এটা জুম হলো। ওকে, নেক্সট আর কি আছে, নেক্সট চলে আসি। আচ্ছা, এবার আমাদের যেটা জানতে হবে, এবার আমাদেরকে জানতে হবে অপারেটর। এই যে বলছিলাম তোমাদের চিহ্নগুলো, যোগ বিয়োগ গুণ ভাগ, কী কী চিহ্ন ইউজ হয় এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ করতে গেলে, এই অপারেটরগুলো সম্বন্ধে জানতে হবে। অপারেটর কি জিনিস, কম্পিউটারের ভাষায় এটাকে অপারেটর বলা হয়। আমরা চিহ্ন যেটাকে বলছিলাম সেটা হচ্ছে অপারেটর বলা হয়।
আমরা বাস্তবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে গিয়ে বিভিন্ন রকমের সিম্বল বা চিহ্ন ইউজ করি, যোগের চিহ্ন, বিয়োগের চিহ্ন, গুণের চিহ্ন। তাহলে এখানে কি কি ইউজ করবে? দেখো, অপারেটরস আর সিম্বল। অপারেটরগুলো এক প্রকারের সিম্বল, চিহ্ন বা প্রতীক, ঠিক আছে, দ্যাট ক্যান বি ইউজ উইথ দ্য কমান্ড টু কম্পেয়ার ডেটা আর পারফর্ম এনি টাইপ অফ ক্যালকুলেশন। যে কোনো ধরনের ক্যালকুলেশন করার জন্য বা কারোর সাথে কারো তুলনা করার জন্য আমরা এই অপারেটর বা চিহ্নগুলো ইউজ করতে পারি। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ অপারেটর। এক্সেলে বিভিন্ন ধরনের অপারেটর আছে, যেমন অ্যারিথমেটিক অপারেটর অর্থাৎ গাণিতিক অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগের জন্য কি কি ইউজ হয়? এই সাইনটা ইউজ হয়। এটার নাম তো জানি আমরা, প্লাস, এটা মাইনাস, এটা ইন্টু। না, এর নাম হচ্ছে ইন্টুর কাজ করেও, কিন্তু এর নাম কি? অ্যাস্টারিস্ক। স্টারের মতন যে চিহ্নটা আছে এর নাম হচ্ছে অ্যাস্টারিস্ক। এই সাইনটার কাজ কি? গুণ করা। এই সাইনটার কাজ হচ্ছে গুণ করা। তাহলে এইটাকে আমি ইন্টু চিহ্ন বলবো না, এটা হচ্ছে অ্যাস্টারিক সাইন। ওকে, এই অ্যাস্টারিক সাইনের কাজ হচ্ছে মাল্টিপ্লিকেশন। ওকে, এই যে সাইনটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। সামনের দিকে ঝুঁকে থাকে তাইকে ফরওয়ার্ড বলা হয়। আরেকটা স্ল্যাশ আছে পিছন ধারে ঝুঁকে থাকে, এটাকে ব্যাকওয়ার্ড স্ল্যাশ বলা হয়। এরকমভাবে ঝুঁকে থাকে একটা স্ল্যাশ আছে কম্পিউটারে, এটাকে ব্যাকওয়ার্ড স্ল্যাশ বলা হয়। ঠিক আছে, সামনে ঝুঁকে আছে ফরওয়ার্ড স্ল্যাশ। এই সাইনটার কাজ হচ্ছে ভাগ করা। এই সাইনের কাজ হচ্ছে ভাগ করা, কিন্তু এর নামটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। ঠিক আছে, হ্যাঁ, তুমি যখন কাউকে বলবে ওই যে স্ল্যাশ দিতে, কোন স্ল্যাশটা দিব, ফরওয়ার্ড স্ল্যাশ না ব্যাকওয়ার্ড স্ল্যাশ, তখন বলতে হবে ফরওয়ার্ড স্ল্যাশ। ঠিক আছে, ফ্রন্ট স্ল্যাশও বলে, অনেক সময় ব্যাক স্ল্যাশও বলা হয়। ওকে, তারপর একটা চিহ্ন আছে, এই রকম একটা চিহ্ন আছে। এই চিহ্নটার নাম হচ্ছে ক্যারেট। ক্যারেট এর কাজ কি? এই চিহ্নটা কোথায় আছে কিবোর্ডে, কে বলতে পারবে? এই চিহ্নটা থাকে কিবোর্ডের 6 যে নাম্বারিং ওপরের রয়ে যে 6 থাকে সেই 6-এর থাকে। ঠিক আছে, কি চলে গেল? অ্যামাজন খুলে গেল। এই যে কিবোর্ডটা দেখতে পাচ্ছ, কিবোর্ডের এটাকে আমি ছবিটাকে ডাউনলোড করে নিই, সেভ করলাম ডেস্কটপে। এই ছবিটা খুলে দেখায় তোমাদের। ক্যারেট সাইনটা কোথায় থাকে দেখো, ক্যারেট সাইনটা কোথায় আছে দেখতে পাচ্ছ? এই যে 6 দেখতে পাচ্ছ, 6-এর উপরে সাইনটা দেখতে পাচ্ছ। এই ওপরে সাইনগুলো ব্যবহার করতে গেলে কিবোর্ড থেকে শিফট টিপে ধরতে হয়। ঠিক আছে, হ্যাঁ, শিফট টিপে ধরতে হয়। এইটা হচ্ছে ক্যারেট সাইন। ওকে ওকে, তাহলে ক্যারেট সাইনটা পেয়ে গেলে, ক্যারেট সাইনের কাজ কি বললাম? পাওয়ার ডিসপ্লে করা। পাওয়ার, পাওয়ার বোঝো তো? পাওয়ার যদি বলি 2 টু দি পাওয়ার 5, মানে 2 এর মাথায় 5 আছে, তার মানে কত? 2 টু দি পাওয়ার 5 মানে কত? 5টা 2 এর গুণ, 5টা 2 এর গুণ। তাহলে উত্তর কত আসবে? 10 আসবে। 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 2, 5টা 2 এর গুণ 32। উত্তর আসবে কত? 32। তাহলে এই পাওয়ার পাওয়ার বার করা আমাদের কাজ হচ্ছে ক্যারেট সাইন দিয়ে। 5টা 2 এর যদি গুণ করো, ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি সাইন দিব? ইকুয়াল টু সাইন দিব। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু দিলাম, দিয়ে 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 2, কটা হলো? 5টা 2। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এই জিনিসটাই আমি কি ইউজ করতে পারি? 2 টু দি পাওয়ার, পাওয়ার মানে কোনটা? এইটা, এই সাইনটা 2 টু দি পাওয়ার 5। তাহলে 2 এর পাওয়ার 5 দিলে উত্তর কত পাবো আমরা? 32। এখন যদি 3 এর পাওয়ার 5 দিই, তার মানে কত হবে? 5টা 3 এর গুণ, 3 3 9, 3 9 27, এবার 3 27, তারপরে তাকে আবার গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এই পাওয়ার বার করাগুলো আমাদের সহজ হয়ে যাবে। 3 টু দি পাওয়ার, হয়তো বললাম 3, এটা কত হবে? 27। ঠিক আছে, এই পাওয়ার বার করতে গেলে আমরা যে সিম্বলটা ইউজ করব সেই সিম্বলটার নাম কি? সিম্বল বলতে অপারেটর। অপারেটরটার নাম কি? কি এই নাম কি বললাম নাম? এটার নাম কি? ক্যারেট। ক্যারেট, এই সাইনটা হচ্ছে ক্যারেট, পাওয়ার ডিসপ্লে করবে। ওকে,
এই 2^5 যদি এরকম করতে চাও আউটপুট, তাহলে 2 দিয়ে ক্যারেট সাইন দিয়ে 5 এরকম বসাবে। এটা যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারো, আমি একটা এক্সাম্পল এটা বলেছি। ওকে, নেক্সট আসছে এই সাইনটাকে কি বলা হয়? পার্সেন্টেজের কাজ কি? পার্সেন্টেজ মানে হচ্ছে বাই 100 বিভক্ত 100। এখন বলা হলো যে কোন একটা বইয়ের দাম 130 টাকা, তোমাকে 20% ছাড় দিবে, তাহলে কত টাকা ছাড় পাবা? 130 টাকা বইয়ের দাম, 20% ছাড় আছে, তাহলে কী করে বার করি আমরা? কীরকম বলো, কী লিখবো তাহলে? ক্যালকুলেশন করতে গেলে কী লিখবা? 120 টাকা দাম, 120 টাকা বললাম না 30 টাকা দাম বললাম? 130, তাহলে কী লিখি? ক্যালকুলেশন করবো, ছাড়টা কত টাকা বলছি ঠিকঠাক ক্যালকুলেশন তো করতে হবে। তাহলে 130%, 20% ছাড় আছে, মাইনাস দিয়ে যত পার্সেন্ট সেটাই করি, কিন্তু 100 ওটা তাহলে আমার অ্যাকচুয়াল দামটা চলে আসবে। আমি চাইছি 20% মানে কত টাকা ছাড় পাচ্ছি, তাহলে 100 বার করতে কী করে? 130 ইন্টু 20 বাই মানে বিভক্ত 100, এইটা হচ্ছে নিয়ম 20% বার করার জন্য। ঠিক আছে, 130 টাকার 20% হচ্ছে 26 টাকা, লেস পাবো 26 টাকা। তো সেই পার্সেন্টেজ সাইনটাকেও আমরা এখানে ইউজ করতে পারি। 130 ইন্টু কত? 20 পার্সেন্টেজ সাইন যদি দিয়ে দিই, তাহলেও আমাকে সেই উত্তর কত আসবে? 26। তাহলে এই ঘরে আমি কি লিখেছিলাম? এই ঘরে লিখেছিলাম 130 ইন্টু 20%, আর এই ঘরে লিখেছিলাম 130 ইন্টু 20 বাই 100। তাহলে পার্সেন্ট সিম্বলটা আমার এটার কাজ করছে, বাই 100-এর কাজ করছে। তাহলে বাই 100 লেখার দরকার নেই, আমি পার্সেন্টেজ সাইন বসিয়েও কাজ করতে পারি আমরা। ঠিক আছে, পার্সেন্টেজ সাইন বসিয়েও কাজ করতে পারি। এটাই যেটা বললেন স্যার প্রথমে যে 130 20 100, ওটাই সঠিক নাকি স্যার? হ্যাঁ, ওইটাও সঠিক, এটাও সঠিক, তবে ওই যে বাই 100 না লিখে ডাইরেক্টলি পার্সেন্টেজ সাইনটা বসিয়ে দিলেই হয়ে যায়, সিম্বলটাতেই কাজ করে নেয়। উত্তম কিছু না, এখন তোমার উত্তম যদি শোনো, দেখো বলি যে 2 এর পাওয়ার 5 বার করো, তুমি তখন কি করবা? 2 এর পাওয়ার 5 মানে সমান চিহ্ন দিয়ে 5টা 2 এর গুণ করবা, এই তো করবা, তাই না? এইটা একজনা করলো, আরেকজনা কি করলো? এরকম করলো, হ্যাঁ 2 পাওয়ার বসিয়ে দিল, দিয়ে 5 বসিয়ে দিল, তাহলে কার আগে হবে? এর আগে হবে। তাহলে আমি বাই 100 লেখার আগে পার্সেন্টেজ সাইনটাই আমি তো বসিয়ে দিতে পারবো ডাইরেক্টলি, পার্সেন্টেজ বসিয়ে দিলেই তো বাই 100-এর কাজ হয়ে গেল। ঠিক আছে, মানে ওর বদলে এটা। ঠিক আছে, হ্যাঁ, তোমাদের ওষুধের যেমন এইটাতে কাজ না করলে ওর বদলে এটাতেও হবে তোমার, তাই না? যে ডোলোতেও হবে, আবার ওই প্যারাসিটামল তো ওই কম্পোজিশন সে একই থাকে, কোম্পানি আলাদা হয়ে গেল তাই না? হ্যাঁ, এই ক্ষেত্রে তোমার স্পেশাল পারপাস, যেখানে পাওয়ার দরকার সেখানে পাওয়ারই বার করতে হবে তোমাকে, যেখানে পাওয়ার দরকার সেখানে পাওয়ারই বার করতে হবে। তাহলে নেক্সট এরপরে আমরা দেখি কি আছে। তাহলে অপারেটর, এগুলো আমরা গাণিতিক অপারেটরগুলো বুঝতে পারলাম। ওকে, এরপরে আসছে আমরা কম্প্যারিজন অপারেটর, মানে তুলনা করার ক্ষেত্রে কি অপারেটর তুমি বা কোন কোন চিহ্নগুলো ব্যবহার করতে পারো এগুলো জানো। এটা যেমন সমান চিহ্ন, আমরা সমান মানে জানি যে এ ইকুয়াল টু বি, এটা যদি লিখি তার মানে বুঝতে হবে এ এবং বি দুটোই সমান। এটা কি চিহ্ন? না, গ্রেটার দ্যান, সামনের দিকে থাকবে গ্রেটার দ্যান, লেস দ্যান এইদিকে অপোজিটে লেস দ্যান। ওকে, এটা হচ্ছে গ্রেটার দ্যান, যে এ গ্রেটার দ্যান বি, তার মানে কি এ বি এর থেকে বড়, এ লেস দ্যান বি, এ বি এর থেকে ছোট, এটা কি গ্রেটার দ্যান ইকুয়াল টু। এখানে গ্রেটার দ্যান এবং ইকুয়াল টু পাশাপাশি বসাতে হয়, প্রথমে গ্রেটার দ্যান দিতে হয়, তারপরে ইকুয়াল টু সাইন দিতে হয়। কিন্তু আমরা যখন খাতা কলমে অঙ্ক করেছি এক সময়, তখন গ্রেটার দ্যান লিখে নিচে একটা দাগ দিয়ে দিতাম গ্রেটার দ্যান ইকুয়াল টু বোঝার জন্য, কেটে দিয়ে বা নিচে দাগ দিয়ে গ্রেটার দ্যান ইকুয়াল টু করতাম, তাই না? কিন্তু কম্পিউটারে তোমাকে এইভাবে গ্রেটার দ্যান ইকুয়াল টু লিখতে হবে। নট ইকুয়াল টু কী করে লিখতাম? সমান চিহ্ন দিয়ে কেটে দিতাম, নট ইকুয়াল টু হতো। সেক্ষেত্রে নট ইকুয়াল টু এখানে এইভাবে লিখতে হয়, এইভাবে লেস দ্যান গ্রেটার দ্যান সাইন পরপর বসালে এটা কি সাইন হয়ে যাবে? নট ইকুয়াল টু। এটা এক্সেলের ক্ষেত্রে এইভাবে প্রযোজ্য, এমএস এক্সেলের ক্ষেত্রে এটা এইভাবে প্রযোজ্য। ওকে, তাহলে তুমি যখন যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো অঙ্ক করতে পারবে, এখানে কোনো অসুবিধা নেই, তোমাকে শুধু জানতে হবে তাই। ঠিক আছে, যে কোনো ধরনের ক্যালকুলেশন এখানে করতে পারবা। এই অপারেটরগুলো তাহলে আমরা
ইকুয়াল টু, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু। আচ্ছা, গ্রেটার দ্যান আর গ্রেটার দ্যান ইকুয়াল টুর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, এ গ্রেটার দ্যান বি আর এ গ্রেটার দ্যান ইকুয়াল টু বি, এটা মানে হচ্ছে এ গ্রেটার দ্যান বি মানে হচ্ছে এ বি এর থেকে বড়ই। এ গ্রেটার দ্যান ইকুয়াল টু বি মানে এ বি এর সমানও হতে পারে অথবা বড়, ছোট তো হবে না, সমান হতে পারে। কিন্তু এ গ্রেটার দ্যান বি মানে সমান কোনোদিনই হবে না, আর বড়ইও কিন্তু, ঠিক আছে। ইকুয়াল টুতে কী হয়, সমানও আসতে পারে, তা এটা মাথায় রাখবে। নেক্সট, রেফারেন্স অপারেটরের মধ্যে আমরা কোলন সাইন ইউজ করি। রেফারেন্স বলতে কি, কোথা থেকে কতদূর পর্যন্ত হবে এটা আমরা কোলন সাইন দিই, এটা থেকে কোলন এটা দিলাম, মানে এখান থেকে এতদূর পর্যন্ত হবে। কমা ইউজ করা হয়, স্পেস ইউজ করা হয়, তাহলে এই সমস্ত সাইনগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে এইগুলো হচ্ছে অপারেটর। তাহলে এক্সেলের অপারেটর বা চিহ্ন যার সাহায্যে আমরা ক্যালকুলেশন করতে পারবো, সেগুলো আমরা এখানে জানলাম যে কোনগুলো ক্যালকুলেশনে লাগবে। ওকে, খুব বেশি ইউজ হয় আমাদের এইগুলো, যোগ বিয়োগ গুণ ভাগ, গ্রেটার দ্যান লেস দ্যান, এগুলো খুব ইউজ হয়। ওকে, এগুলো ম্যাক্সিমাম ইউজ হবে। নেক্সট, এরপরে একটা জিনিস আছে যার নাম হচ্ছে ফাংশান। এই ফাংশানগুলো এক্সেলে অজস্র আছে। নতুন আপডেটেড ভার্সনে নতুন প্রচুর ফাংশান আছে, যেগুলো এখানে আছে তার থেকে বেশি ওখানে আছে, কিন্তু এখানেই যতগুলো আছে ততগুলো আমি শেষ করতে পারবো না, ঠিক আছে। মানে আমিও হয়তো সব ফাংশান জানি না, কারণ স্পেশাল পারপাসে, স্পেশাল কাজের জন্য ফাংশান ইউজ হয়। যে পারপাসে ইউজ করে সে তাদের মতন করে ফাংশানটাকে ইউজ করে, ঠিক আছে। কিন্তু ফাংশান জিনিসটা কি? ফাংশান হচ্ছে মাইক্রোসফট কোম্পানি একটা কমান্ড যার মধ্যে আগে থেকে ফর্মুলা লিখে রেখে দিয়েছে। তুমি জাস্ট ওর মধ্যে ভ্যালু দেবে, তোমাকে রেজাল্ট দিয়ে দেবে। তুমি ভ্যালু দেবে আর তোমাকে রেজাল্ট দেবে। তোমার ধরো না, এখানে একটা মেশিন আছে, একটা জায়গায় লেখা আছে চা, কফি, দুধ, গরম জল, ঠিক আছে। তোমার গরম জল দরকার, তখন কোন সুইচটা টিপবে? গরম জলেরটা গিয়ে টিপবে। যার কফি দরকার সে কফিটাতে গিয়ে টিপবে। তো এইরকম তাহলে মেশিনে তো সিস্টেম করে রেখেছে যে অটোমেটিক ওখানে কফি বেরোবে, অটোমেটিক চা বেরোবে, অটোমেটিক গরম জল বেরোবে। তো মাইক্রোসফট কোম্পানি কিছু ফর্মুলা রেডি করে রেখেছে, যে এখানে আমি ফর্মুলা দিয়েই রেখেছে ও, যে তুমি ওর মধ্যে ভ্যালু দিবা, তুমি যা চাইছো। তোমাকে বললাম একটা সংখ্যার বর্গমূল বার করো, আমি একটা সংখ্যা বলে দিলাম, এর বর্গমূল বার করো। বর্গমূল বার করতে গেলে তোমাকে তো এবার খাতা কলম নিয়ে বসতে হবে। তাহলে বর্গমূল বার করার ফর্মুলা কিন্তু করে রেখেছে, ফাংশান ও তৈরি করে রেখেছে। আমি জাস্ট সংখ্যাটা বললাম, বর্গমূল বার করে দিচ্ছি, ঠিক আছে। বর্গমূল দেখো, কোন একটা সংখ্যার বর্গমূল, তাহলে এখানে সবসময় আউটপুট যেতে গেলে কী দিতে হবে? এটা। এবার ফর্মুলাটার নাম দিতে হবে, ওরা ফর্মুলাটার নাম মনে রাখতে হবে, কিন্তু তোমাকে ফর্মুলা নয়, ফাংশনটার নাম মনে রাখলেই হবে। তাহলে ফাংশনটার নাম হচ্ছে SQRT বলে ওরা ফাংশনটা তৈরি করে রেখেছে। আমি বললাম 100 বর্গমূল কত, তাহলে উত্তর আমি কত পাবো এখানে? 10। তাহলে SQRT, এটার ভিতরে আমি 100 না লিখে যদি অন্য কিছু সংখ্যা লিখতাম, হয়তো আমি এটা লিখলাম, তাও আমি পেয়ে যাব। তাহলে বর্গমূল আমাকে করতে হচ্ছে না কষ্ট করে, তাই না? তাহলে এই যে SQRT কথাটা লিখলাম, তাহলে এই যে ফাংশনটাও তৈরি করে রেখেছে মাইক্রোসফট কোম্পানি, SQRT, এর মধ্যে বর্গমূল বার করার ফর্মুলা লিখে রেখেছে, বুঝলে তো? তো এরকম অজস্র ফাংশনও তৈরি করে রেখেছে, তৈরি করে রেখেছে। কতগুলো ফাংশন আছে বুঝবে, দেখবে কী করে? প্রথমেই তুমি যে কোনো সেলে সমান চিহ্ন দাও, দিয়ে এ টিপো, দেখো একটা লিস্ট চলে আসবে, দেখতে পাচ্ছ লিস্ট আসছে? এই যে এতগুলো ফাংশনের নাম দেখতে পাচ্ছ, এগুলো এ দিয়ে, সেটা তোমাকে নিতে হবে। বি দিয়ে আসি, দেখো বি দিয়ে এতগুলো আছে, না সি দিয়ে। আমি কিছু ফাংশন শেখাবো তোমাদের, যেগুলো তোমাদের স্পেসিফিক কাজে লাগবে, খুব কমন ইউজ হয়, ঠিক আছে। এর বাইরেও যেমন যদি বলো এই যে এইটা কি, যে COMPIPT লেখা আছে, এটা আমি যেমন জানি না, তখন আমাকে কী করতে হবে? এটা সম্বন্ধে জানতে হবে, এই ফাংশনটার কাজ কী। বা অনেক সময় কী হয়, কোনো একটা কাজ করতে চাইছি, তখন আমি ইউটিউব বা গুগলে গিয়ে জিজ্ঞেস করি যে এই কাজটার জন্য কোন ফাংশনটা ইউজ করা যাবে এক্সেলে, এবং তার ব্যবহার করার নিয়ম, ফাংশন ব্যবহার করার নিয়মও আছে। মানে আমি ফাংশন বলে দিলে যে এই ফাংশনের কাজ হয়, কিন্তু তাকে কীভাবে ব্যবহার করতে হবে, তার নিয়মটা কী, সিনট্যাক্সটা কী, সেটা আমাকে জানতে হবে। ওকে, একটা ফাংশনের এক রকম নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাকে জানতে হবে। তোমাদের কিছু ফাংশন আমি এখানে লিখিয়ে দেবো, যে ফাংশনগুলোর নিয়ম সহকারে লেখা আছে। তাহলে দেখতে পেলে তো কত ফাংশন আছে। এম টিপবো, সমান চিহ্ন দিবে, প্রথমে এম টিপবো, তারপর এম দিয়ে এতগুলো ফাংশন আছে। ওকে, প্রত্যেকটা ফাংশন আলাদা কাজ আছে, এর মধ্যে ফর্মুলা করা আছে। এই ফাংশনগুলো MS Excel 2000 যে লেটেস্ট ভার্সনটা আমাদের, সেখানে কিন্তু আরও বেশি আছে, বুঝলেন তো? আরও বেশি ফাংশন তৈরি করা আছে। তাহলে কিছু ফাংশন আমরা প্রথম দিন প্র্যাকটিস করব। তোমরা ফার্স্ট যখন প্র্যাকটিস করবে, কিছু ফাংশন প্র্যাকটিস করো, আমি এখানে লিখে দিয়েছি।
যেমন একটা ফাংশনের নাম বলেছি কি এখানে, সাম। সাম ফাংশনের কাজ কি, কি দেখাবে, যোগ দেখাবে। কি করে সামটাকে ইউজ করবে, ভিতরে সংখ্যাগুলো কমা কমা দিয়ে বসিয়ে দিলেই তোমার যোগ দেখে দেবে। আমরা যোগ করতে গিয়ে তো প্লাস প্লাস দিয়ে করতেই পারি, আমরা যদি ফাংশনের সাহায্যও করতে পারি। তুমি দেখো প্রথম, সাম মানে যোগ। হ্যাঁ এসইউএম সাম বলে যে ফাংশনটা তৈরি করেছে, প্রথম বন্ধনী দিবে, তার মধ্যে যে কোনো সংখ্যা কমা দিয়ে কমা চিহ্ন দেবে, তুমি লিখে দেবে যতগুলো সংখ্যা, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারবে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে এর যোগ দেখিয়ে দেবে সামের ফাংশনে। তাহলে সাম বলে একটা ফাংশন মাইক্রোসফট কোম্পানি তৈরি করে রেখেছে, যার মধ্যে কোনো ভ্যালু দিলে তার কি দেখাবে, যোগ দেখাবে। ওকে, এরকম সাম আছে। এসকিউআরটি তা বললাম আমি তোমাদের, কি দেখাবে এটাতে, বর্গমূল। ফাংশনটার নাম হচ্ছে এসকিউআরটি, এটাই লিখতে হবে কিন্তু নামটা, বানানটা ভুল লিখলে আসবে না। হ্যাঁ, ওরা যেহেতু এটা দিয়ে তৈরি করে রেখেছে, এসকিউআরটি দিয়েই তৈরি করে রেখেছে, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্কোয়ার রুট, বর্গ মূল। স্কোয়ার মানে বর্গ আর রুট মানে মূল, স্কোয়ার রুট। তাহলে আরও কিছু ফাংশন আমরা দেখে নিই, যেমন প্রোডাক্ট। প্রোডাক্টটা কি হয়, গুণ দেখায়। যে সংখ্যাগুলো দেখো আমরা যেখানে আমরা সাম লিখে এরকম সংখ্যায় সাম লিখেছি, সামের জায়গায় যদি এখানে প্রোডাক্ট লিখে দিতাম, তাহলে যা লিখতে এইটা গুণিত এটা গুণিত এটা গুণ দেখাবে, গুণ দেখাবে। দেখবে, ব্যবহার করে দেখবে, এগুলো লেখা আছে তো, আছে লেখা। আচ্ছা, তাহলে এই প্রোডাক্টটা ব্যবহার করে দেখবে। প্রোডাক্ট লিখে, এটা কিসের চিহ্ন, এটা এই চিহ্নটা কোথায় থাকে কিবোর্ডে, হ্যাঁ এই যে এন্টার, বুঝতে পেরেছো, ফলাফল দেওয়ার জন্য এন্টারের সাইন। তাহলে হ্যাঁ, প্রোডাক্ট PRODUCT, প্রোডাক্ট লিখলাম। এবার 4,2,3, বলো উত্তর কত হবে, 24, কারণ 4 দুগুণে 8, 3 8 24, ঠিক আছে, গুণ দেখাবে। প্রোডাক্টের মতন আরেকটা আছে পাওয়ার। ওই যে ক্যারেট আমরা দিয়ে করছিলাম না, ক্যারেট না দিয়েও তুমি এই সিম্বল না দিয়েও ডাইরেক্টলি ফাংশন দিয়েও পাওয়ার বার করতে পারবে। মানে ক্যারেট সাইন দিয়ে আমরা পাওয়ার বার করছিলাম, 2 টু দি পাওয়ার 5 বার করতে গেলে পাওয়ার ফাংশনটাকে ইউজ করেও আমরা পাওয়ার বার করতে পারি। 2 লিখবো, দিয়ে তার পাওয়ারটা পরে বসাবো, কমা দিয়ে পাওয়ারটা বসাতে হবে, যে কোনো পাওয়ার তুমি এখান থেকে বসাতে পারো। ওকে, মড ফাংশনের কাজ কি বললাম, এখানে ভাগশেষ দেখাবে। মানে 45কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, 1 থাকবে। তাহলে ফলাফল কত পাবো তুমি, 1 পাবো, মডিউলাস বলা হয়। ওকে, তাহলে ইকুয়াল টু সাইন দিলাম। তাহলে এগুলো কি কাজে লাগবে, এগুলো কাজে লাগে, ঠিক আছে। কাজে কখন লাগবে তখন পরে বলবো আমি তোমাদের। যে কোনো একটা সংখ্যা ধরো 47, এখানে কমা সাইন দিতে হবে, কমা দিয়ে সংখ্যাটা দেবে, 3 দিলাম। 47কে 3 দিয়ে ভাগ করতে গেলে ভাগশেষ কত থাকবে এখানে আমার, হ্যাঁ 45 হবে, 3 × 45, তাহলে ভাগশেষ থাকছে আমার 2। এই ভাগশেষটা পাবে, রিমাইন্ডার পার্ট ফ্রম দ্য ডিভিশন। ওকে, ভাগশেষটা তুমি পাবে। মড ফাংশন, রাউন্ড ফাংশন ইউজ করতে পারো। রাউন্ড ফাংশন হচ্ছে 45.589, এটা একটা সংখ্যা। এই সংখ্যার পরে কতগুলো দশমিকের ঘর থাকবে সেটা যদি লিখে দাও, মানে দশমিকের ঘর 2টো রাখতে চাইছো তুমি, অনেক কটা দশমিকের ঘর চলে এসছে, 2টো রাখতে চাইছো, তাহলে রাউন্ড ফাংশন ইউজ করো। তাহলে 45 দশমিক উত্তর কত আসবে বলো, এই দুটো সংখ্যা থাকবে তাই না, তাহলে আসবে 5, 8 আসবে না 9 আসবে, বুঝলে না। ধরে নাও তোমার একটা সংখ্যা এসছে এই রকম 45.5894325, এত বড় এরকম একটা সংখ্যা এসছে। আর সংখ্যাটা এরকম না করে দশমিকের ঘর যেন 2টো থাকে, এরকম করো। দশমিকের ঘর তো অনেক বড় চলে এসছে তাই না, 2টো দশমিকের ঘর রাখবে। তাহলে 2টো যদি রাখতে চাই তখন তোমাকে কি ফাংশন ইউজ করতে হবে বললাম, রাউন্ড, ROUND, রাউন্ড ফাংশন ইউজ করতে হবে। এবং এই সংখ্যাটা লেখার পর কমা দিয়ে দশমিকের ঘর একটা রাখবে না, 2টো রাখবে না, 3টে রাখবে, তুমি কমা দিয়ে লিখতে পারো। এখানে তুমি বললে 3টে রাখবো, তাহলে কমা দিয়ে এন্টার মারো, তোমাকে উত্তরটা কত আসবে, এইটা 45.589। 3টের জায়গায় কত বললাম এবার আমি, 45.58 আসবে। কত এলো, কেন 9 এলো,
দুটো রাখলেন না, হুম। তাহলে 3 নম্বর সংখ্যাটা দেখবে, ওটা যদি 5 এর বেশি হয় তাহলে তার আগের সাথে এক যোগ করে দিন। হ্যাঁ, ওইটা নিয়ম। আমি যদি 3টে রেখেছিলাম তখন আমাকে 9ই দেখাচ্ছিল, কারণ আগের সংখ্যাটা কত আছে, 5-এর কম আছে বলে। এটা যদি 5-এর বেশি থাকতো এটা কিন্তু এক যোগ করে নিত, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি এটাকে একটা বললাম যে দশমিকের ঘরে একটাই থাকবে, তাহলে উত্তরটা কত হবে? 45.6 হবে, কারণ না 5-এর পরে 8 আছে, 45.6 হবে। আমি বলি দশমিকের ঘর রাখবোই না, 0 থাকবে, বলো কত আসবে? না, 46 হয়ে যাবে। কেন 46 হবে? কারণ আগেরটা 5-এর বেশি আছে, দশমিকের ঘরে 5-এর বেশি আছে। এটা যদি 4 থাকতো এবং 0 বলতাম তাহলে 45ই থাকতো। তোমাকে রাউন্ড ফিগারে টাকা দেবো তাই বললো। হ্যাঁ, ব্যাংক বললো তোমাদের টাকার হিসাব থাকবে রাউন্ড ফিগারে। রাউন্ড ফিগারে মানে 5-এর ওপরে গেলে তুমি এক গোটাগুটি পাবা, আর 5-এর নিচে এলে কম পাবা, ওইটা পাবা না। বুঝতে পারলে তো? হ্যাঁ, যেমন ধরে নাও শিক্ষকদের যখন বেতন টেতন হয় তাদের রাউন্ড ফিগারেই হয়, তারা দশমিকে টাকা পায় না কোনো সময়। শিক্ষকদের স্যালারি হয় রাউন্ড ফিগারে। ওদের দেখালো যে অমুক টাকার 5% দিয়ে 10% দিয়ে যে দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে রাউন্ড ফিগার আসতেই পারে, দশমিকে যে চলে আসতে পারে, ঠিক আছে, কিন্তু পার্সেন্টেজে আসবে না। যদি তোমার 5 টাকা হয়ে যায় সেটাকে 10 টাকা করে দেবে, আর যদি 5 টাকার নিচে হয় তাহলে দেবে না, ঠিক আছে। কিন্তু সেটা তাদের ক্ষেত্রে একটু অন্য নিয়ম, ওদের একটু বেশি গেলে ওটাকে গোটাগুটি করে দেয়। ওকে, রাউন্ড ফিগার দিয়ে দেয়। তো এই রাউন্ড ফিগারটা আমরা রাউন্ড ফাংশনটাকে কাজে লাগাতে পারি। রাউন্ড ফাংশন দশমিকের পর কতগুলি ঘর থাকবে সেটা ডিফাইন করবে। ওকে, অ্যাভারেজ বলে একটা ফাংশন আছে। অ্যাভারেজ যে সংখ্যাগুলো দিবে তাহলে এদের কী বার করে দিতে পারবে? অ্যাভারেজের বাংলাও তো গড়, তাই তো? অ্যাভারেজ মানে গড় বার করা। তাহলে গড় আর পার্সেন্টেজের মধ্যে পার্থক্য কী? জব সংখ্যাগুলোকে যোগ করে ভাগ করবে। কী দিয়ে ভাগ করবে? যতগুলো সংখ্যা সেটা। পার্সেন্টেজের ক্ষেত্রে তো আমরা তাই করি। তুমি ধরে নাও 700-র মধ্যে 500 পেয়েছো, তাহলে সব কত পেয়েছো? মানে 500 পেয়েছো, টোটালটা হলো। এর 7 দিয়ে ভাগ করে দাও, কি না 7টা সংখ্যা আছে, সেটাও তো পার্সেন্টেজ বেরিয়ে যায়, তাই তো? গড় পার্সেন্টেজ একই হবে তখন যদি প্রতিটা সাবজেক্ট 100-র মধ্যে পরীক্ষা হয়। যদি কোনো সাবজেক্ট তোমার কোনোটা 70-এর পরীক্ষা, কোনোটা 80-র পরীক্ষা, তাহলে কিন্তু যতগুলো পরীক্ষা দিয়েছে তত দিয়ে ভাগ করলে হবে না। 7টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছো, 7টার মধ্যে কোনোটা সাবজেক্ট 80-র মধ্যে আছে, কোনোটা 70-এর মধ্যে, কোনোটা 50-এর মধ্যে। এবার তুমি একটা সংখ্যা পেয়েছো 420 পেয়েছো। ওকে, তাহলে তুমি 7 দিয়ে ভাগ করলে পার্সেন্টেজটা বেরোবে? গড় বেরোতে পারে কিন্তু পার্সেন্টেজ বেরোবে না। হ্যাঁ, 700-র মধ্যে বেরিয়ে যাবে ওটা। তখন তোমাকে কী করতে হবে? টোটাল ইন্টু 100 ডিভাইডেড ফুল মার্কস। যা পেয়েছো তাকে 100 দিয়ে গুণ করো এবং মোট কত নম্বরের পরীক্ষা হয়েছে সেটা দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। টোটাল ইন্টু 100 ডিভাইডেড ফুল মার্কস, এই সিস্টেমে বার করতে হয়। তো অ্যাভারেজ হচ্ছে গড়, অর্থাৎ এই সংখ্যাগুলোকে যোগ করবে, যোগ করার পর তোমার কতগুলো সংখ্যা ছিল সেই সংখ্যা দিয়ে ভাগ করে, 4টে সংখ্যা আছে, 4টে সংখ্যা দিয়ে ভাগ করে যেটা আসবে সেটা হচ্ছে গড়। গড় বার করতে গেলে অ্যাভারেজ ফাংশনটাকে ইউজ করতে পারবো। কাউন্ট, এই যে কাউন্ট মানে কটা সংখ্যা আছে, 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে, ও বলে দেবে কাউন্ট করে যে এখানে এর ভিতরে 5টা সংখ্যা আছে। এটা কাউন্ট ফাংশনের কাজ। কতগুলো সংখ্যা আছে এগুলো কাউন্ট করে বলে দেবে এইটাতে। ওকে, এরকম ম্যাক্স বলে একটা ফাংশন আছে, MX। এর কাজ হচ্ছে বড় সংখ্যাগুলোকে দেখানো। এখানে একটা সংখ্যা দেওয়া আছে, 3টে সংখ্যা দেওয়া আছে, দেখো বলে এদের মধ্যে বড় সংখ্যা কোনটা? 0.1539, 0.56, 0.721। বড় সংখ্যা কোনটা? 0.721টা বড়। বুঝতে পেরেছো? তাহলে যে কোনো সংখ্যার মধ্যে থেকে বড় সংখ্যা যদি বার করতে বলা হয় তখন তুমি যে ফাংশনটা ইউজ করবে সেটার নাম কি? ম্যাক্স। তাহলে ম্যাক্সের মধ্যে ফর্মুলা করে রেখেছে কোম্পানি, ডাইরেক্টলি আমরা বার করে নিতে পারবো, বড় সংখ্যা বার করে নিতে পারবো। ওকে, ম্যাক্সের মধ্যে আর একটা আছে কি? মিন। ওই এর মধ্যে ছোট কোনটা তাহলে? এইটা হলো। নেক্সট আসছে ডে বলে একটা ফাংশন আছে, DAY, ডে। এখানে একটা ডেট দিবে, যে কোনো ডেট। ওকে, যে কোনো ডেট দিতে পারো, যা ডেট দেবে এদের মধ্যে। এটা কি বলো? 05টা কি? এটা সাল। 18 মানে 1918 তো হতে পারে। তুমি 18 লিখে দিয়েছো, বুঝবই করে যে 2018, সেটাই ধরে নেয়। আর ওই যদি আগে হলে তখন ওটা লিখতে হয় নাকি? আচ্ছা দেখি, তাহলে ডে ফাংশন বলছে তুমি যে ডেটটা দেবা তার মধ্যে থেকে
এখানে যে এখানে তারিখ দিনের ভ্যালুটা দেখাবে, দিন যদি এটা দিন হয় তাহলে এটা তোমাকে 05 দেখাবে, যদি এটা দিন হয় তাহলে 03 দেখাবে। তো আমাদের ডেট লেখার সিস্টেম হচ্ছে ডিডি ওয়াই, তাই তো? প্রথমে আমরা দিন দিই, তারপরে মাস, তারপরে কিন্তু আমেরিকান ফরম্যাট কি আছে, প্রথমে ওরা মাস দেয়, তারপরে দিন দেয়, তারপরে সাউথ। এবার আমার কম্পিউটারে কি ফরম্যাট আছে, এটা কিন্তু কম্পিউটার চেঞ্জ, কম্পিউটারে বাই ডিফল্ট কিন্তু আমেরিকান ফরম্যাটই থাকে। ডিডি ওয়াই থাকে, ওটাকে চেঞ্জ করে নিতে হয়। যদি চেঞ্জ না করা থাকে তাহলে কিন্তু তোমার ফরম্যাটটা উল্টো আসবে। আমি দেখে নিই আমার কি আছে, এখানে বুঝে যাবো। তাহলে কি ফাংশনটার নাম বললাম, ডে ফাংশন ডাবল কোটেশন দিবে, এই যে ডাবল কোটেশনটা কি করে দিবে, কিবোর্ডে দেখবে শিফটের উপরে যে কিবোর্ডে এইখানে ডাবল কোটেশনটা আছে, এইটা হচ্ছে ডাবল কোটেশন, ওপরের দিকে আছে তাই না, নিচে আছে সিঙ্গেল কোটেশন। তাহলে উপরেরটা ব্যবহার করতে গেলে কি টিপতে হয়, শিফট ধরে টিপবে, তাহলে উপরেরটা আসবে। অনেক সময় আমরা যে ভুলটা করি, দেখো কি ভুল করে অনেকে, এই ডবল কোটেশনটাকে কেটে দিয়ে এটাকে একটাই ক্যারেক্টার, দুটো সিঙ্গেল কোটেশন এইভাবে দিয়ে দেয়, দিয়ে বলে যে আমি ডবল কোটেশন দিয়েছি, এইভাবে দূর থেকে দেখে তো মনে হচ্ছে ডবল কোটেশনই, কিন্তু দুটো সিঙ্গেল কোটেশন কাটো, এদিকে একটা। যখন শিফট টিপে দিবে তখন এটা ডাবল কোটেশন হবে, কাটলে একবারই কাটবে। এই ভুলটা করলে কম্পিউটার বুঝতে পারবে না, মানে ও তো মানুষ না যে তোমার চেহারা দেখে ঠিক করে নেবে যে ও ঠিক করেছে না ভুল করেছে, ঠিক আছে? তাহলে ডাবল কোটেশন আমি এখানে দিলাম, ডেট দিলাম 5/3, আমি লিখলাম 18ই লিখলাম, ঠিক আছে? এই ডেটটা ডাবল কোটেশন ক্লোজ করে ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম। তাহলে ডে মানে কোনটা আমাকে ফলাফলে কি দেখাচ্ছে, 5 দেখাচ্ছে, তার মানে এটা আমার ওয়াই আছে, ঠিক আছে? ওকে, ডে ফাংশনের মতন মান্থ বলে একটা ফাংশন আছে, MONTH। মান্থ ফাংশনে তাহলে কি দেখাবে, কত দেখাবে আমাকে, 03 দেখাবে বা 3 দেখাবে, ঠিক আছে? ওকে, মান্থের মতনই একটা ফাংশন আছে কি, YEAR। এবার দেখি ইয়ারে 18 মানে কি দেখায়, এখানে কম্পিউটার কি ধরছে, 18 মানে 2018 ধরছে না 1918 ধরছে, কত ধরেছে, 2018ই ধরেছে। আচ্ছা, তুমি এইটাকে করে দাও, ধরার ব্যাপার আছে, দেখো 30 বললাম, কি করে বললে 1930 ধরবে, তো 2000 আমি যদি 25 লিখি, 26 লিখি, 2000 এখানে আমি কি লিখলাম, 29 লিখলাম, ঠিক আছে? কত হচ্ছে দেখি, 1929 তাই বলতে চাইছে, যেহেতু আসেনি তাই কত ধরলো, 2029 ধরলো। কিন্তু আবার এটাকে আমি কত লিখে দিলাম, 30 যখন লিখে দিলাম তখন আবার কত চলে আসছে, 1930। তাহলে শর্ট ফর্মে তুমি ডেট লিখবা, একটু ভাবনা চিন্তা করে লিখতে হবে কম্পিউটারে। শর্ট ফর্মে ডেট লিখতে, ডেটের সালটা যখন লিখবা কত ধরবেও, আমি 30 লিখে দিলাম মানে 2030, না 25 লিখে দিলাম মানে 2025। সেই কারণে আমরা ইয়ারেরটা DDMMYYYY চারটেতে রাখি সবসময়। দেখবে ব্যাংক বলো যে কোনো জায়গায় বলো, ওরা 4টে ডিজিট চায় সম্পূর্ণ লিখতে বলে। তো শর্ট ফর্মে লিখতে গেলে কম্পিউটারের ক্ষেত্রে মাথায় রাখবে, এক্সেলে 29 পর্যন্ত 2029 সাল নেবে, 29 পার হয়ে গেলেই ওটা 1900তে চলে যাবে, ঠিক আছে? আর যদি তুমি লিখতে চাও যে 1800 1700, তাহলে 4টে ডিজিট লিখে নিতে পারো, এটা সিস্টেমে করা আছে, সেটিংসের মধ্যে এটা করা থাকে, 29 সাল পর্যন্ত করা আছে আপাতত, এরপরে গিয়ে আবার হয়তো আপডেট করে নেবে, ঠিক আছে? যে তোমার রিটায়ার্ড কত, তুমি বললে 29-এ, এবং 1929-এ না 2029-এ, ঠিক আছে? ওই শর্ট দুটো ফর্মে লিখলে হবে না, তোমার ফুল ডিজিটে লিখতে হবে। আর দুটো ফর্মে লিখলে যখনই তুমি 29 পর্যন্ত লিখবে, 29-এর আগে পর্যন্ত যাই লিখবে, ঠিক আছে, তখন 2000ই ধরবে। তুমি যদি এখানে 28 লেখো তাও 2028ই ধরবে, ঠিক আছে? 29 ক্রস যেই করলাম, 31 32 যাই যখন লিখবে তখন তোমার কী হবে, তুমি হয়তো 50 লিখবে, তাহলে কত ধরবে, 1985 ধরবে, ঠিক আছে? ইয়ার, তাহলে ডে মান্থ ইয়ার, ডে ফাংশনের কাজ হচ্ছে ডেটাকে ধরবে, মান্থ এবং ইয়ার ফাংশন ইয়ারটাকে বার করবে। ওকে, নেক্সট আসছে আমরা, এখানে একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে কি লেখা আছে, নাও ফাংশনের ভিতরে কিছু লিখতে হয় না, নাও ফাংশন লিখে ওপেন অ্যান্ড ক্লোজ, ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, ডিসপ্লে দ্য সিস্টেম ডেট অ্যান্ড টাইম, তোমার কম্পিউটারের ডেট টাইমটাকে দেখাবে নাও ফাংশন লিখলে। তাহলে এখানে জাস্ট লেখো, সমান চিহ্ন দিতে হবে না, হবে না, NOW, নাও,
প্রথম বন্ধনী দিলা, প্রথম বন্ধনীটাকে বন্ধ করলা, এন্টার মারো। ডেট এবং টাইম দুটোই দেখাবে। এই যা কি দেখাচ্ছে গো, হ্যাশ সাইন। কেন হ্যাশ সাইন দেখাচ্ছে? ওখানে আঁটছে না, ডেট এবং টাইম অতটা আঁটছে না, এই ঘরটাতে আঁটছে না যখন, তখন তুমি এটাকে বড় করো, এটাকে টেনে বড় করো। হ্যাশ সাইন যদি কোথাও চলে আসে তার মানে ভেবে নেবে ওখানে লেখাটা আঁটছে না। বুঝা গেল? ওকে, তাহলে এইটা হচ্ছে আজকের ডেট 15/3/2025 এবং টাইম হচ্ছে 9:53। সিস্টেম টাইমটাকে সঙ্গে সঙ্গে তুলে এনে তোমাকে দেখিয়ে দেবে। 54 যখন বাজবে, আবার যদি নাও লেখো তাহলে আবার ওটা তখন চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওখানে চেঞ্জ হবে না, হবে কি করে? এখানে ডাবল ক্লিক করার পর আবার এন্টার মারতে হবে, তাহলে এখানে চেঞ্জ হলো, ওখানে চেঞ্জ হবে। বুঝতে পারছি তো? তাছাড়া যা দিলা সেটা থেকে গেল। তো চেঞ্জ আরেকটা হচ্ছে তোমার নাও ফাংশনের মতন আরেকটা কি ফাংশন আছে বললাম? টুডে। টুডে, TODAY, টুডে। টুডে ফাংশনের কাজ কি হবে? শুধু ডেটটাকে দেখাবে, শুধু ডেট দেখাবে। এই ছিল দাঁড়াও, টুডে ফাংশনের কাজ হচ্ছে শুধু, দেখো চেঞ্জ হয়েছে এটা, মানে যখনই এই সিস্টেম টাইম দিয়েছে তো এটাকে বন্ধ করবে, পরের দিন যখনই খুলবে সিস্টেম ডেট এবং সিস্টেম টাইমটা এখানে চলে আসবে, যখনই ওপেন করবে আপডেট হবে। ঠিক আছে? কিন্তু এইভাবে যদি কিছু না করো, কাজ না করে যদি রেখে দাও, তাহলে এখানে ডেট চেঞ্জ, টাইম চেঞ্জ হয়ে গেলে এটা চেঞ্জ হবে না, কিন্তু যখনই তুমি একটা অন্য ফাংশন ইউজ করবে বা কাজ করবে তখন এটা আপডেট হবে। ঠিক আছে? নেক্সট, এটা কি বললাম? টুডে ফাংশন, তাই তো? নাও অ্যান্ড টুডে, অনলি ডেট দেখাবে কিসে? টুডে ফাংশন। আর নাও ফাংশনে কি দেখাবে? সিস্টেম ডেট প্লাস টাইম, ডেট অ্যান্ড টাইম দুটো দেখাবে একসাথে নাও ফাংশনে। এবার আজকের মতন যে লাস্ট ফাংশনটা করব আমি তোমাদের আজকে, সেই ফাংশনটার নাম হচ্ছে উইকডে। তাই একটা মজার ফাংশন। উইকডে ফাংশনের সাহায্যে যে কোনো তারিখ, সেই তারিখটা কি বার ছিল তুমি বলে দিতে পারবা। ঠিক আছে? উইকডে ফাংশনের সাহায্যে তোমাকে যদি বলা হলো যে 1947 সালের 15ই আগস্ট কি বার ছিল, অনেক সময় পরীক্ষাতে পড়ে, শুক্রবার। 1999 সালের 5 জানুয়ারি কী বার ছিল, 2026 সালের 5 জানুয়ারি কী বার হবে, বা কোনো একটা স্পেসিফিক ডেট বলে দিলাম, সেটা কী বার ছিল সেটা আমরা বলে দিতে পারবো এই ফাংশনটাকে ব্যবহার করে। ওটা তো আমি তোমাদেরকে পড়াতে প্রতিদিন জানছি আমি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, করে করে মুখস্থ হয়ে গেছে আমার। শর্টকাট আছে। হ্যাঁ, অমুক ডেট কী বার হবে। হ্যাঁ, তুমি যে কোনো শুধু ডেটটা দিবা, তাই ডেটটা দেবা, বলে দিতে পারবা। তো এই ফাংশনে কিন্তু কী করে বলবা তাও একটা জানতে হবে। দেখো, এই ফাংশনের সাহায্যে দেখাবে কি তোমাকে আউটপুট কি আসবে। আউটপুট আসবে যে ডেটটা দিয়েছো সেই ডেটটা সপ্তাহের কত নাম্বার দিন সেই সংখ্যাটা তোমাকে দেখাবে, বার বলবে না, সোমবার মঙ্গলবার বলবে না, সপ্তাহের কত নাম্বার দিন সেই সংখ্যাটা তোমাকে শুধুমাত্র দেখাবে। না, সংখ্যাটা। একটা সপ্তাহ কদিনে হয়? 7 দিনে। সপ্তাহের 1 নাম্বার দিন কি? রবিবার। হ্যাঁ, সপ্তাহের প্রথম দিনই হচ্ছে রবিবার, ফার্স্ট ডে হচ্ছে রবিবার। রবিবার দিয়ে শুরু হয়। রবি 1, সোম 2, মঙ্গল 3, বুধ কত হচ্ছে 4, বৃহস্পতি 5, শুক্র 6 আর শনি 7। তাহলে তোমাকে 1 থেকে 7-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা দেখাবে এবং সেই সংখ্যা থেকে বুঝে নিতে হবে সেটা কী বার ছিল। হ্যাঁ, দেখো আমি ফাংশনের নাম কি? উইকডে, তাই তো? ডাবল কোটেশনের মধ্যে আজকের ডেটটা দাও। আজ কত তারিখ? 15/3/2025। বলো আজকে কি বার? শনিবার। তাহলে উত্তরটা কত আসা উচিত আমাদের? 7 আসা উচিত। 7 মানে 7। ঠিক আছে? আচ্ছা, এইটা তুমি যে কোনো ডেট দাও, বললা 1 জানুয়ারি 2026 সালের কী বার হবে? 5 মানে বৃহস্পতিবার। শুক্রবার তো 6 হচ্ছে, শুক্রবার 6। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্ম তারিখ লিখে দিয়ে বলে দেবো কী বার ছিল, বলে দেবে। দেখো
বলো জন্ম তারিখ বলো। হ্যাঁ 24/10/2008। এই ডেটটা ছিল 6 শুক্রবার। 24/6/2008 ছিল শুক্রবার। তোমার যে বললাম 1 জানুয়ারি 2026, আমি একবার দেখে নিই কি বার বললাম না। হ্যাঁ এই 1 জানুয়ারি কি বার পড়ছে দেখে নাও, 2026 সালের ক্যালেন্ডারটা দেখে নাও, বৃহস্পতিবারে পড়ছে। ঠিক আছে, তাহলে বৃহস্পতিবার মানে আমরা ওখানে দেখিয়েছিল 5 দেখিয়েছিল। ঠিক আছে, তাহলে 26 জানুয়ারি 5 জানুয়ারি বৃহস্পতিবারই পড়বে। ওকে, তাহলে এইভাবে যে কোনো সাল, ওই যে বললাম না 1947 সালের 15ই আগস্ট, তাহলে 15/8/1947 শুক্রবার হবে। আমি কারণ এটা স্টুডেন্টদের দেখাতে মুখস্থ হয়ে গেছে যে শুক্রবার হয়ে গেছে ছিল। ঠিক আছে, হ্যাঁ এটার একটা নিয়ম আছে। এটাকে যদি কম্পিউটার না আছে, তুমি যদি মুখে মুখে করবো মনে করো, তাহলে কিছু নিয়ম ফলো করতে হয়। প্রথমত লিপি আর সালগুলো ফলো করতে হয়। তারপরে কোড আছে, এত থেকে এতর মধ্যে কোড এত, তাকে 6 দিয়ে ভাগ করে তার ভাগশেষ দিয়েই বোঝা যায়। যদি ভাগশেষ 6 হয় খাতাতে করা যাবে, খাতাতেও করা যাবে। সেটা মুখে মুখে চলে আসতে হবে। যে কোনো ডেট বলবে তুমি চোখ বন্ধ করে ক্যালকুলেশন করে নিতে হবে। সেটা প্র্যাকটিসের উপর নির্ভর করবে, প্র্যাকটিসের উপর। ওকে, তাহলে এই ফাংশন একটা মজার ফাংশন। এর সাহায্যে কি করতে পারবো আমরা, সেই সপ্তাহের কত নম্বর দিন দেখে বলে দিতে পারবো কি বার ছিল, সোমবার না মঙ্গলবার না বুধবার। আমরা যে কোনো ডেট দিব, সেই ডেটটা উইকডে, সপ্তাহের কত নাম্বার দিন, এখানে তাই লেখা আছে। ঠিক আছে, ডিসপ্লে নাম্বার অফ ডে অফ দ্য উইক, কারণ এক সপ্তাহ 7 দিনে হয়, সেই 7 দিনের মধ্যে কত নাম্বার দিন সেটা আমরা এখানে বলতে পারবো। ঠিক আছে, এই ফাংশনগুলো ব্যবহার করবে এক্সেলে। যখন প্র্যাকটিস করবে এগুলোকে আগে ব্যবহার করে নেবে। ঠিক আছে, আমরা এখনো এক্সেলের নেটের দরকার নাই, এর মানে ফাংশন করাই আছে, অফলাইনই চলবে এটা। ঠিক আছে, তাহলে এর মধ্যে ফাংশন করাই আছে আমাদের। ঠিক আছে, তাহলে ফাংশনের মধ্যে দেখো, ওর মধ্যে ফর্মুলা দেওয়া আছে কি করে ক্যালকুলেশন করতে হয়। তাহলে এই ফাংশনগুলো অজস্র ফাংশন, একটা একরকম কাজ। বললাম না এক্সেলে প্রচুর ফাংশন আছে। ঠিক আছে, তাহলে এগুলোকে প্র্যাকটিস করবে। থাকলে এই পর্যন্ত আজকে।